তাহলে আমরা রেসপিরেশন স্টার্ট করি। রেসপিরেশন হচ্ছে নিউট্রিশনেরই পরের স্টেপ। কিরকম ভাবে জিনিসটা এইভাবে বোঝো। তুমি নিউট্রিশন করে তুমি নিউট্রিশন করে ফুড খেলে, ফুডটাকে ডাইজেস্ট করে সব হয়ে গেল, সিম্পল ফুডে কনভার্ট হয়ে গেল। এবার ব্লাড এই ফুডটাকে সেলে নিয়ে যাবে। ব্লাড এই ফুডটাকে সেলে নিয়ে যাবে। ভাবো এটা হচ্ছে আমাদের সেল। সেলের মধ্যে ফুডটা চলে যাচ্ছে। ফুড মনে করো আমি বলছি গ্লুকোজ। এখন ফুড হিসাবে শুধু গ্লুকোজকেই ধরে চলো। প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ওগুলো ভাবতে হবে না, গ্লুকোজ নিয়েই চলো। গ্লুকোজের ফর্মুলা C6H12O6। তার মানে তোমার ফুডের সেলের মধ্যে গ্লুকোজ ঢুকে গেল। গ্লুকোজ ঢুকে গেল। এবার এই ফুডটা কি হবে? সেলের মধ্যে ঢুকে এবার এই ফুডটাকে কি হবে? এই গ্লুকোজের মধ্যে যা এনার্জি আছে সেই এনার্জিটাকে আমরা এখন বের করব। বের করে আমরা কাজ করব। তো তার জন্য এই গ্লুকোজটাকে ভাঙতে হবে। গ্লুকোজটাকে ভাঙার জন্য লাগে হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা ব্রিদ ইন করে অক্সিজেনকে নিলাম লাংসে। লাংস থেকে এই অক্সিজেনটা ব্লাড দিয়ে আমাদের সেলে ঢুকে গেল। ব্লাড দিয়ে এই অক্সিজেনটা আমাদের সেলের মধ্যে ঢুকে গেল। তাহলে একদিক থেকে ব্লাড স্মল ইন্টেস্টাইনকে ফুড কে অ্যাবজর্ব করে সেলের মধ্যে নিয়ে যাচ্ছে, আবার ওই দিক থেকে ব্লাড লাংস থেকে অক্সিজেনকে সেলের মধ্যে নিয়ে আসছে। তাহলে এই অক্সিজেন দিয়ে আমরা গ্লুকোজটাকে এবার ভাঙবো। গ্লুকোজটা ভাঙলে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হয়। আর গ্লুকোজের মধ্যে যা এনার্জি ছিল সেইটা বের হয়ে আসে। গ্লুকোজের মধ্যে যা এনার্জি ছিল সেই এনার্জিটা বের হয়ে আসে, মানে এনার্জিটা রিলিজ হলো। এই প্রসেসটারই নাম হচ্ছে রেসপিরেশন। এই প্রসেসটারই নাম হলো কি? রেসপিরেশন। আর এই রেসপিরেশনটা কার মধ্যে হচ্ছে? সেলের মধ্যে হচ্ছে, হ্যাঁ কি না? তাই এটার আর একটা নাম সেলুলার রেসপিরেশন। কি নাম আর একটা? সেলুলার রেসপিরেশন। তো রেসপিরেশন হওয়ার সময় যখন গ্লুকোজটা ভেঙে কার্বন ডাই অক্সাইড যখন বানাচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডটা আমাদের বডির জন্য টক্সিক, বডির জন্য হার্মফুল। তাই ব্লাড কি করে? সেল থেকে এই কার্বন ডাই অক্সাইডটাকে বের করে নিয়ে যায়। আবার ওটাকে আমরা ব্রিদিং আউট করে বাইরে বের করে দিই। ব্রিদ আউট করে বাইরে বের করে দিই। এই কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিচ্ছি। তাহলে ব্রিদ ইন করে অক্সিজেনটাকে আমরা নিলাম, দিয়ে গ্লুকোজকে ভাঙলাম, দিয়ে এনার্জিটা বের করলাম। আর যে কার্বন ডাই অক্সাইডটা অ্যাজ এ বাই প্রোডাক্ট তৈরি হলো, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট মানে কি? একটা কেমিক্যাল রিয়াকশনে যেগুলো এক্সট্রা তৈরি হয়। তো বাই প্রোডাক্ট যেটা তৈরি হলো, এই বাই প্রোডাক্টটাকে আমরা মেন কার্বন ডাই অক্সাইডকেই আমরা ব্রিদিং আউট করে, ব্লাডই ওটাকে ক্যারি করে লাংসে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওটাকে ব্রিদিং আউট করে আমরা বাইরে বের করে দিই। ওয়াটারও, স্যার ওয়াটারটা কি হয়? যদি তোমার সেলের ওয়াটারের দরকার পড়ে তাহলে ওয়াটারটা রেখে দিবে। না হলে ওয়াটারও আমরা ব্রিদিং আউট করে বাইরে বের করে দিই। স্যার আমরা ব্রিদিং আউট করে ওয়াটারও বাইরে বের করি। হ্যাঁ, তুমি একটা কাচের গ্লাসের মধ্যে যখন করে এরকম ব্রিদিং আউট করবে, দেখবা কাচের গ্লাসটা ফগি হয়ে যায়। ফগ ওগুলা কি? ওয়াটার ভেপার। তার মানে তোমার ব্রিদিং আউটের মধ্যে, গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড ছাড়া ওয়াটার ভেপারও থাকে। ওটা কতটা বেশি থাকবে কম থাকবে ওটা ডিপেন্ড করে তোমার সেলের। যদি ওয়াটার দরকার পড়ে তাহলে রেখে দিবে, আর না থাকলেও অল্প ওয়াটার বের হয়ে যাবে। কি বোঝা গেল তো জিনিসটা? তাহলে দেখো তো, রেসপিরেশন আর ব্রিদিং, ব্রিদ হবে। ব্রিদিং, এই দুইটা কিন্তু খুব মানে আহ কো রিলেটেড ব্যাপার, তাই কি না? রেসপিরেশনটা হচ্ছে সেলের মধ্যে, ইয়েস অর নো? কিন্তু ব্রিদিং ইন ব্রিদিং আউটটা হয় কোথায়? লাংসে হয়, ইয়েস অর নো? লাংস দিয়ে ব্রিদিং ইন ব্রিদিং আউট, ওটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস। কিন্তু এখানে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে।
তার মানে রেসপিরেশন হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস। রেসপিরেশন কি একটা কেমিক্যাল প্রসেস। আর যেহেতু এটা সেলের মধ্যে হচ্ছে, লিভিং থিংস এর মধ্যে হচ্ছে, তাই এটাকে বায়োকেমিক্যাল প্রসেসও বলে। বায়ো মানে লিভিং। তাহলে মোটের উপরে কি দাঁড়ালো, এই যে ফুড বা গ্লুকোজ, তাকে আমরা অক্সিজেন দিয়ে ব্রেক করে এনার্জিটাকে রিলিজ করে দিচ্ছি, তার জন্য যে বাই প্রোডাক্ট কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হচ্ছে ওটা বের করে দিচ্ছি, এই ব্রেক করে এনার্জি রিলিজ করাটাকেই রেসপিরেশন বলে। তাহলে রেসপিরেশনের ডেফিনেশনটা তোমরা মার্ক করে নাও। এই যে এখান থেকে তোমার লাগবে, নেক্সট পেজে চলে আসো, এইটা লাগবে। The process of releasing energy from food is called respiration. কি বোঝা গেল তো? পারবা? খুব ইজি আছে। আর রেসপিরেশনে কি হচ্ছে, এই যে এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। এই ইকুয়েশনটাতে যা লেখা আছে, যেটা বলা আছে ওটাই এখানে লেখা আছে, যে আমরা ফুড, এই যে ফুডটাকে খেলাম, এই ফুডটা সেলে যাচ্ছে, অক্সিজেনও সেলে যাচ্ছে, অক্সিজেন দিয়ে আমরা ফুডটাকে ভাঙছি, ভাঙাতে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, আর ফুডের মধ্যে থাকা এনার্জিটা রিলিজ হচ্ছে। ইয়েস অর নো? হ্যাঁ, ভেঙে যাওয়া, বার্নিং হওয়া সব একই মানে। এনার্জি বার্নিং হওয়া বা অনেক সময় অক্সিডাইজিং হওয়াও বলে, যেহেতু অক্সিজেনের ইনভলভমেন্ট থাকে, তো অক্সিডাইজিং অফ ফুডও বলে, সব একই জিনিস। আচ্ছা, তাহলে নেক্সট এবার আমরা যেটা দেখাবো হচ্ছে, এই ইনফরমেশন গুলো একটু ব্র্যাকেট করে দাও, যে যেহেতু এটা সেলের মধ্যে হচ্ছে তাই এটাকে কি বলে, সেলুলার রেসপিরেশন, তাই এটার নিচে একটা দাগ দিয়ে দাও। তারপরে হচ্ছে এখান থেকে একটা ব্র্যাকেট করো, এখানে বাই প্রোডাক্ট কি কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার। এর মধ্যে মেন ওয়েস্ট প্রোডাক্ট কোনটা, কার্বন ডাই অক্সাইড হচ্ছে মেন ওয়েস্ট প্রোডাক্ট। কেন? কারণ এটা আমাদের বডির জন্য কি হার্মফুল, হ্যাঁ কি না? আর ওয়াটারটা হার্মফুল না, দেখো লেখা আছে ওয়াটার প্রডিউস ইজ নট হার্মফুল, তাই ওটাকে মেন রেসপিরেটরি বাই প্রোডাক্ট বলতে পারি না। যদি এক্সেস হয়ে যায় তাহলে বের করি, না হলে বডিতেই থেকে যায়। তাহলে এখান থেকে তোমরা এই যে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও, এই যে বডি পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, তারপরে আমি তোমাদেরকে কি শিখালাম, রেসপিরেশন আর ব্রিদিং কিন্তু কো রিলেটেড, হ্যাঁ কি না? ব্রিদিং, রেসপিরেশনের জন্য যে অক্সিজেনটা লাগে, ব্রিদিং করেই ওই অক্সিজেনটা আমরা নিই। আর রেসপিরেশনে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়, ওটাকে ব্রিদিং আউট করেই আমরা বাইরে বের করি। তাই ব্রিদিং ছাড়া কিন্তু রেসপিরেশন কিন্তু হবে না। তাহলে ব্রিদিং এর ডেফিনেশন কি, দ্য মেকানিজম বাই হুইচ অর্গানিজম অবটেন অক্সিজেন ফ্রম দ্য এয়ার অ্যান্ড রিলিজ কার্বন ডাই অক্সাইড ইজ কল্ড ব্রিদিং। এইটুকুনির মধ্যে কোনোটা রিপিট করতে হলে বলো, স্যার এটা আরেকবার বলো বা কোনোটা কিছু, যতটুকুনি বুঝালাম এইটুকুনির মধ্যে কোনো কোয়েশ্চেন বা রিপিটেশন হলে বলো। নেই তো কোনো রিপিটেশন? আচ্ছা, কিন্তু এখানে তোমার ব্যাপারটা কি, রেসপিরেশন আর ব্রিদিং এর আবার ডিফারেন্সও আছে। রেসপিরেশন আর ব্রিদিং এর মধ্যে ডিফারেন্সও আছে। এখান থেকে একটা ব্র্যাকেট করো, এই যে এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে পাশে লিখে রাখো ডিফারেন্স। ডিফারেন্স লিখে রাখো। আচ্ছা, প্রথম ডিফারেন্স কি, এইদিকে দেখো, আগে একবার দেখে নাও। রেসপিরেশনের মধ্যে ব্রিদিংও হচ্ছে, আবার ফুডের অক্সিডেশনও হচ্ছে, মানে অক্সিজেন দিয়ে ফুডের ব্রেকডাউনও হচ্ছে, আর এনার্জিটা রিলিজ হচ্ছে। ব্রিদিং হচ্ছে কি বললাম, একটা কি প্রসেস, ফিজিক্যাল প্রসেস। অন্যদিকে রেসপিরেশন কিরকম প্রসেস বললাম, বায়োকেমিক্যাল প্রসেস। তারপরে ব্রিদিং, ব্রিদিং এর জন্য আমাদের কোন বডির কোন পার্টটা যেন লাগে, লাংস। কিন্তু রেসপিরেশন সেলের মধ্যে হয়, স্পেশালি মাইটোকন্ড্রিয়া, ক্লাস 9-এ পড়েছিলাম না, মাইটোকন্ড্রিয়া ফুড থেকে এনার্জি বানায়, পাওয়ার হাউস অফ দ্য সেল। রেসপিরেশন হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাই এগুলো হচ্ছে রেসপিরেশন আর ব্রিদিং এর ডিফারেন্সেস। তাহলে তোমাকে যদি রেসপিরেশন আর ব্রিদিং এর ডিফারেন্স লিখতে বলে, তাহলে তুমি এরকম করে লিখতে পারবা,
যে ইট ইজ, লিখতে হবে না এখন, ইট ইজ দ্য রিলিজ অফ এনার্জি ফ্রম ফুড বাই অক্সিজেন। আর ব্রিদিং এ কি, সিম্পলি এক্সচেঞ্জ অফ গ্যাস, এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। ইয়েস অর নো? 2 নাম্বার, রেসপিরেশন কোথায় হয়? সেলের মধ্যে হয়, স্পেশালি কোথায় বললাম? মাইটোকন্ড্রিয়াতে হয়। কিন্তু ব্রিদিংটা কোথায় হয়? লাংসে হয়। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার কি বললাম? ব্রিদিংটা হচ্ছে রেসপিরেশন হচ্ছে একটা বায়ো কেমিক্যাল প্রসেস, হ্যাঁ কি না? কিন্তু রেসপিরেশন, ব্রিদিংটা কি বললাম? একটা ফিজিক্যাল প্রসেস। এই 3টা ডিফারেন্সই মেইন কিন্তু লিখতে হবে। তাই বলে আমি যত শর্টে লিখলাম এত শর্টে লিখো না, সেন্টেন্সে লিখবা তুমি। ঠিক আছে? তাহলে এগুলো হয়ে গেল রেসপিরেশন আর ব্রিদিং এর ডিফারেন্স। এইবার চলে আসো একটা জিনিস তোমাদেরকে বুঝাই। এইখানে আমি রেসপিরেশনের কেমিক্যাল ইকুয়েশনটা লিখেছি, ইয়েস অর নো? দেখো তো, এই যে এটা, এটা আমি আবার লিখছি। গ্লুকোজ C6H12O6, ওটাকে আমরা অক্সিজেন দিয়ে ব্রেক করছি, ব্রেক করাতে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জি রিলিজ হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে। যদি এটা আরো ব্যালেন্সিং করি, এখানে 6 হবে, এখানে 6 হবে, এখানে 6 হবে। এটা আমি লিখলাম রেসপিরেশনের কেমিক্যাল ইকুয়েশন। কিন্তু এর নিচে যদি আমি ফটোসিনথেসিসের কেমিক্যাল ইকুয়েশন লিখি, যেটা আমি আগের চ্যাপ্টারে পড়িয়েছি, ফটোসিনথেসিসে কি হয়? 6 মলিকিউল অফ কার্বন ডাই অক্সাইড আর 12 মলিকিউল অফ ওয়াটার সানলাইটের হেল্প দিয়ে, সানলাইট আর ক্লোরোফিলের হেল্প দিয়ে ওটা বানায় একটা গ্লুকোজ C6H12O6, আর বানায় হচ্ছে অক্সিজেন, হ্যাঁ কি না? দেখো তো এখানে মজার জিনিস, দেখো তো রেসপিরেশনে যেগুলো রিয়াক্ট্যান্টস, রিয়াক্ট্যান্টস মনে আছে তো, অ্যারোর এই দিকের গুলোকে কি বলে? রিয়াক্ট্যান্টস। তো যেগুলো রেসপিরেশনে যেগুলো রিয়াক্ট্যান্টস, ফটোসিনথেসিসে দেখো সেগুলো প্রোডাক্ট। ইয়েস অর নো? আর ফটোসিনথেসিসে, রেসপিরেশনে যেটা প্রোডাক্ট, দেখো কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, হ্যাঁ কি না? ফটোসিনথেসিসে সেগুলো আবার কি? রিয়াক্ট্যান্ট। এইটা এখানে এটা উপর দিকে লিখে দিচ্ছি, সেকেন্ড, এইটা এইদিকে প্রোডাক্ট, ওটা ওইদিকে রিয়াক্ট্যান্ট। 1 নাম্বার জিনিস। 2 নাম্বার হচ্ছে রেসপিরেশনে এনার্জি কি হচ্ছে? রিলিজ হচ্ছে। এনার্জি রিলিজ হওয়াকে কি যেন বলে? এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এক্সোথার্মিক কেমিস্ট্রিতে পড়িয়েছি। কিন্তু এখানে সানলাইটের এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, ইয়েস অর নো? ফটোসিনথেসিসের সময়। আর অ্যাবজর্ব হলে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এন্ডোথার্মিক। তার মানে তুমি কি বুঝলা? ফটোসিনথেসিস আর রেসপিরেশন হচ্ছে দুটো অপোজিট প্রসেস। এখানে যেটা রিয়াক্ট্যান্ট, রেসপিরেশনে যেটা রিয়াক্ট্যান্ট, যেগুলো ফটোসিনথেসিসে সেটা প্রোডাক্ট, রেসপিরেশনে যেটা প্রোডাক্ট, ফটোসিনথেসিসে সেগুলো রিয়াক্ট্যান্ট। রেসপিরেশনটা হচ্ছে এনার্জি রিলিজ হয় মানে এক্সোথার্মিক, আর ফটোসিনথেসিসে এনার্জি অ্যাবজর্ব হয় মানে এন্ডোথার্মিক। তাহলে এইগুলো জিনিস, এই কোয়েশ্চেনটাও খুব আসে এক্সামের সময়, যে এই কোয়েশ্চেনটা দিয়ে দিল, প্লিজ নোট দ্যাট থেকে রেসপিরেশন ইজ জাস্ট অপোজিট টু ফটোসিনথেসিস। কমেন্ট অন দিস। তোমাকে এখান থেকে এত অব্দি লিখতে হবে যে ফটোসিনথেসিসে গ্লুকোজ তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর সানলাইট এনার্জি অ্যাবজর্ব করে, ইউজ করে, আর ওখানে অক্সিজেন রিলিজ হয়। কিন্তু রেসপিরেশনে ফুড ব্রেক হয় আর ওখানে অক্সিজেন ইউজ হয় আর কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জি রিলিজ হয়। উল্টা লেখা আছে। তোমরা এইভাবে লিখবা না, তোমরা দুটো কলামে লিখবা, আমি নোট দিয়ে দিব, নোটের মধ্যে ভালো করে লিখে দিব, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট চলে আসো, হাউ এনার্জি ডিউরিং রেসপিরেশন ইজ স্টোরড। দেখো, মনে করো তোমার সেলের মধ্যে, দিকে দেখবা, মনে করো এটা তোমার সেল, এটা তোমার সেল। এবার তুমি গ্লুকোজ তোমার সেলের মধ্যে ঢুকলো, C6H12O6, শুনছো তো? চিত্রা এদিকে তাকাও। এই গ্লুকোজটাকে তুমি অক্সিজেন দিয়ে ব্রেক করলা, ব্রেক করে গ্লুকোজের মধ্যে যা এনার্জি ছিল সেই এনার্জিটাকে তুমি রিলিজ করলা, সেই এনার্জিটাকে তুমি রিলিজ করলা, এনার্জি, ENERGY, এনার্জিটাকে রিলিজ করলা। বাই প্রোডাক্ট তৈরি হলো কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, আমরা ওগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না, ঠিক আছে? মোট কথা এখানে এনার্জিটাতে ফোকাস করো, যে এনার্জিটা এখান থেকে রিলিজ হলো ব্রেক হওয়ার জন্য। ধরে নাও আমি বললাম এইখানে 10 কিলো জুল এত এনার্জি রিলিজ হলো, 10 কিলো জুল, কিলো জুল হচ্ছে এনার্জির ইউনিট। তো ধরে নাও এই 10 কিলো জুলের মধ্যে 5 কিলো জুল তুমি সাথে সাথে ইউজ করে নিলা। তুমি খাবার খেলা, হ্যাঁ কি না, বুঝলা তো আমার কথাটা? তুমি খাবার খেলা, খাবারটা সেলে গেল, সেলে যাওয়ার পরে অক্সিজেন দিয়ে ব্রেক করে তুমি খাবারটা থেকে এনার্জি বানালা। এখন তুমি একটু রেস্ট করছো, খাবার খাওয়ার পরে রেস্ট করছো। তো রেস্ট করলে যতটা এনার্জি তৈরি হলো গোটাটা কি ইউজ হয়ে যায় একবারে? হয় না। ধরে নাও কিছুটা এনার্জি রিলিজ হলো তোমার, কিছুটা এনার্জি ইউজ হলো, কিছুটা এনার্জি ইউজ হলো, ধরে নাও তোমার ব্রেনের কাজের জন্য বা হার্টের ফাংশনের জন্য 10-এর মধ্যে 5 ইউজ হলো। তাহলে বাকি কত থাকলো? আরো কত বাকি থাকলো? 5 কিলো জুল আরো বাকি থাকলো। এই যে বাকি এনার্জিটা, এটাকে যদি তুমি ইউজ না করো তাহলে এটা ওয়েস্টেজ হয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে আমরা কি করি? এই এনার্জিটাকে স্টোর করি, এই এনার্জিটাকে কি করি বললাম? স্টোর করি। এবার স্টোর করার জন্য আমরা কি করি জানো? আমরা একটা ছোট ছোট ব্যাটারি ইউজ করি, যে ব্যাটারিটার নাম হচ্ছে এটিপি। ব্যাটারিটার নাম কি বললাম? এটিপি। এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। অ্যাডিনোসাইন, টি মানে ট্রাই, আর পি মানে কি? ফসফেট। টি মানে হচ্ছে ফসফেট, ট্রাই মানে হচ্ছে তিন। জিনিসটা বোঝো এবারে ভালো করে। তো যখন ধরে নাও এই 5 কিলো জুল এনার্জিকে স্টোর করব, সেলের মধ্যে এডিপি ঘুরে বেড়ায়, এডিপি। এডিপি মানে এ মানে অ্যাডিনোসাইন, ডি মানে হচ্ছে ডাই, ডাই মানে দুই, আর পি মানে কি হবে? ফসফেট। এটিপি যেরকম অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এডিপি হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট। জিনিসটাকে এইভাবে ইমাজিন করো, ভাবো এটা হচ্ছে একটা অ্যাডিনোসাইন। এটা কি বললাম? একটা অ্যাডিনোসাইন। অ্যাডিনোসাইন কি হয় স্যার? নাইট্রোজেন দিয়ে তৈরি একটা বেস। অ্যাডিনোসাইন কি? নাইট্রোজেন দিয়ে তৈরি একটা বেস। এত কিছু মনে রাখতে হবে না, শুধু জানার জন্য বলছি। অ্যাডিনোসাইন নাইট্রোজেন দিয়ে তৈরি একটা বেস। এবার ওর সাথে দুটো ফসফেট লেগে আছে। কটা ফসফেট লেগে আছে? দুটো। তার মানে এটা হচ্ছে এখন অ্যাডিনোসাইন ডাইফসফেট। ডাই মানে দুই, বুঝা গেল তো? দুটো ফসফেট লেগে আছে তাই ডাইফসফেট। এবার যখন আমরা এই এনার্জিটাকে স্টোর করি, তখন এডিপি আর একটা ফসফেটের সাথে লেগে যায়। এই এডিপির সাথে কি বললাম? আর একটা ফসফেট লেগে যায়। আর তখনই ওই এনার্জিটা এই থার্ড ফসফেটের যে বন্ড হচ্ছে, বন্ড বানানোর জন্য এখানে ইউজ হয়ে এখানে স্টোর হয়ে গেল। এখানে কি হয়ে গেল বললাম? স্টোর হয়ে গেল ওই যে এনার্জিটা। তার মানে এই 5 কিলোজুল এনার্জিটাই এই বন্ড ফরমেশনে চলে যায়, এডিপির সাথে আর একটা ফসফেট লাগিয়ে দেয়। তাহলে আর একটা ফসফেট লাগালে এডিপিটা কি হয়ে যাবে? এটিপি হয়ে যাবে, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। আগে দুটা ফসফেট ছিল, আগে কটা ছিল? দুটা। এখন কটা হয়ে গেল টোটাল ফসফেট? তিনটা। তাই এডিপি থেকে অ্যাডিনোসাইন ডাইফসফেট থেকে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট হয়ে গেল। আর ওর মধ্যে এবার এই এই 5 কিলোজুল এনার্জিটা এর মধ্যে স্টোর হয়ে গেল, মানে এটিপির মধ্যে ওটা স্টোর হয়ে গেল। হয়ে গেল, ভালো কথা। এবার তুমি ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠে এবার একটু হাঁটাহাঁটি করবা। হাঁটাহাঁটি করার জন্য এনার্জি লাগবে কি না? তখন হয় কি, এই যে এটিপির মধ্যে যে এনার্জিটা তুমি স্টোর করেছো, এটিপিটা আবার ভেঙে যায়। ভেঙে গেলে আবার এডিপি আর ফসফেট আলাদা হয়ে যাবে, হ্যাঁ কি না? এডিপি আর ফসফেট আলাদা হয়ে যায়।
আর ওই এটিপির মধ্যে যে 5 কিলোজুল এনার্জি স্টোর করে রেখেছিলা, ওই এনার্জিটা রিলিজ হবে। আর এই এনার্জি দিয়ে তুমি হাঁটা চলা দৌড়ানো বা যত কাজ এগুলো করবা। কনসেপ্টটা ক্লিয়ার হলো তো জিনিসটা, নাকি আরেকবার রিপিট করব? তাহলে আরেকবার বলে দিব। আচ্ছা, তাহলে তুমি এখান থেকেই আবার বোঝো ঠিক করে। দেখো, তুমি মনে করো বেশ ভালো করে ভাত টাত খেলা, গ্লুকোজ টুকোজ খেলা, ওটা সেলে গেল। সেলে ওটা অক্সিজেন দিয়ে ব্রেক হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ওয়াটার তৈরি হচ্ছে, আর খাবারের মধ্যে যা এনার্জি রিলিজ হচ্ছে, ধরে নাও 10 কিলোজুল এনার্জি তুমি পেলা। এবার ওই 10 কিলোজুলের মধ্যে তুমি 5 কিলোজুল সাথে সাথে ইউজ করে নিলাম, ব্রেনের কাজের জন্য, হার্টের কাজের জন্য ইউজ করে দিলাম। কিন্তু এখনো তো আরো 5 কিলোজুল এনার্জি বেঁচে আছে, হ্যাঁ কি না? এটাকে আমরা স্টোর করব। কিভাবে স্টোর করব? যে আমি একবার মুছেই করে দিই। সেলের মধ্যে ছোট ছোট এরকম ব্যাটারি ঘুরে বেড়ায়, যেটার নাম এডিপি। এডিপির মানে হচ্ছে একটা অ্যাডিনোসাইনের সাথে দুটো ফসফেট লেগে আছে। একটা অ্যাডিনোসাইনের সাথে কটা ফসফেট লেগে আছে? দুটো। ভাবো এইখানে আঁকাচ্ছি, একটা অ্যাডিনোসাইনের সাথে দুটো ফসফেট লেগে আছে, এটা একটা এডিপি হলো, অ্যাডিনোসাইন ডাইফসফেট। তো যখনই আমরা এই এনার্জিকে স্টোর করতে চাইবো, তখন কি হবে যে এই এডিপিটা আর একটা ফসফেটের সাথে লেগে যায়, এই যে আর একটা ফসফেটের সাথে লেগে গেল, তখন এই বন্ডের মধ্যে এই এনার্জিটা স্টোর হয়ে যায়। এই যে 3 নাম্বার ফসফেটটা যেই বন্ড দিয়ে লাগলো কিনা, এই বন্ডের মধ্যে এনার্জিটা কি হয়ে গেল? স্টোর হয়ে গেল। তখন কি আর এডিপির সাথে আর দুটা ফসফেট থাকলো, ওর সাথে কটা ফসফেট হয়ে গেল? তিনটা। তার মানে ওটা কিসে কনভার্ট হয়ে গেল? এটিপিতে। আর ওর মধ্যে ওই 5 কিলোজুল এনার্জিটা স্টোর হয়ে গেল। এটুকুনি ক্লিয়ার? এবার মনে করো তুমি রেস্ট টেস্ট করে তুমি ঘুম থেকে উঠলাম, তোমার এটিপির মধ্যে প্রচুর এনার্জি স্টোর হয়ে আছে। এবার তুমি হাঁটা চলা করছো, করছো, করলা। এবার হাঁটা চলার জন্য এনার্জি লাগবে তো। তো আমরা যে এটিপির মধ্যে যে এই যে এনার্জিটা স্টোর করেছি, এটিপিটাকে আবার ভেঙে দিই, ভেঙে দিলে যেটা দিয়ে তৈরি হয়েছিল ওগুলাই পাবো, এডিপি আর ফসফেটই পাবো, একই না? পাবো। ওটা ভেঙে গেলে তার মধ্যে কি আর, তাহলে কি আর ওর মধ্যে এনার্জিটা থাকলো? ভাবো এই যে এটা হচ্ছে এটিপি, একটা অ্যাডিনোসাইনের সাথে তিনটা ফসফেট ছিল, আর ওর মধ্যে এনার্জি ছিল। এবার তুমি এটা ভেঙে দিলা, ভেঙে দিলে এটা হয়ে গেল এডিপি আর একটা ফসফেট, ইয়েস অর নো? তাহলে বন্ডটা ভেঙে গেলে এনার্জিটা রিলিজ হবে কি হবে না? ওই এনার্জি দিয়েই তুমি কাজগুলো করছো। কি বুঝা গেল এবার? স্টিল কোনো ডাউট থাকলে বল। লাস্টের এই যে এই বন্ডিংটা তো। আচ্ছা, তাহলে দেখে নাও এটাকে, তাহলে এইভাবে বুঝালে কেমন হয় দেখো তো। ভাবো এটা হচ্ছে একটা, ভাবো এটা হচ্ছে লাস্টের পার্টটাই শুধু বলছি, ভাবো এটা হচ্ছে একটা এটিপি, একটা অ্যাডিনোসাইনের সাথে তিনটা ফসফেট, 3 নাম্বার ফসফেটের বন্ডের মধ্যে এনার্জি স্টোর করে রেখেছো। বুঝা গেল তো? এবার তুমি কাজ করবা, হাঁটা চলা করবা। তাহলে তোমাকে কি করতে হবে? এই এনার্জিটাকে বের করতে হবে। বের করার জন্য তুমি এই 3 নাম্বার ফসফেটটা ভেঙে দিলা, ভেঙে দিলে এটা আলাদা হয়ে গেল। বলো তো এটার নাম কি হয়ে গেল? একটা অ্যাডিনোসাইনের সাথে দুটা ফসফেট, তাহলে কি হয়ে গেল? এডিপি হয়ে গেল। আর এই ফসফেটটা আলাদা আলাদা হয়ে গেল। তার মানে এটিপি যেখান থেকে তৈরি হলো, এডিপি আর ফসফেট ওগুলাই আবার তুমি ফিরে পেলা। কিন্তু এই বন্ডটা তো ভেঙে দিলা, তাহলে কি ওর মধ্যে আর এনার্জিটা থাকবে? থাকবে না। ওই এনার্জিটা বের হয়ে আসলো, এই এনার্জি দিয়েই তুমি কাজ করছো, ওয়ার্ক। এবার বুঝতে পারছো তো? হ্যাঁ, ওই এনার্জিটা এডিপি মধ্যে থাকলো কিনা, না, এনার্জিটা বের হলো। ওই এনার্জিটা তোমার মাসেলে যাচ্ছে, তোমার ব্রেনে যাচ্ছে, মাসেল দিয়ে তুমি হাঁটা চলা করছো, ওটা এনার্জিটা ইউজ হয়ে যাচ্ছে। এবার 5 কিলোজুল আগে ইউজ করে ফেলছিলাম, বাকি থাকলো 5 কিলোজুল, যেটা এটিপির মধ্যে স্টোর করলাম। যখন তুমি পরে কাজ করছো, তখন ওই এটিপির মধ্যে থেকে পরে 5 কিলোজুল বের হয়ে বাকি কাজগুলো পরে করছো। আর এটিপি থেকে যখন এনার্জি বেরোচ্ছে, ওটা আবার ভেঙে এটিপি আর ফসফেট আলাদা হয়ে যাচ্ছে। বুঝতে পারলে এটা? স্টিল না কোনো কনফিউশন থাকলে তাও বলুন। নাই তো আর কোনো কনফিউশন? আচ্ছা, তাহলে এটাই দেখো এখানে লেখা আছে যে আমরা এনার্জিটাকে এটিপির মধ্যে স্টোর করি।
তাহলে এটিপির মধ্যে স্টোর করি, তাহলে তোমরা এখান থেকে কি কি মার্ক করবা? প্রথমে এটা মার্ক করো, এই যে the energy produced during respiration is stored in the form of ATP molecule in the cells of body and used by the organism as and when required. এটা একটা। তারপরে লাগবে এডিপি এর ফুল ফর্ম। এডিপি এর ফুল ফর্ম কি? অ্যাডিনোসাইন ডাইফসফেট। তারপরে লাগবে এটিপি এর ফুল ফর্ম। এটিপি এর ফুল ফর্ম কি? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। হয়ে গেল। আচ্ছা, তারপরে তোমরা মার্ক করবা হচ্ছে এই যে এখান থেকে এটিপি কন্টেন্স 3। হ্যাঁ, এখান থেকে ব্র্যাকেট করো, থার্ড ব্র্যাকেট করো, এডিপি কন্টেন্স 2 ফসফেট গ্রুপস whereas এটিপি কন্টেন্স 3 ফসফেট গ্রুপ। এডিপির মধ্যে দুটা ফসফেট থাকে, এটিপির মধ্যে তিনটা থাকে। এটা দিয়ে শুরু করলো। তো দেখো না, এই তো আবার এখানে রিপিট করছি। এডিপি ও যখন আর একটা ফসফেটের সাথে লেগে যাচ্ছে তখন ওর মধ্যে এনার্জিটা স্টোর হয়ে গেল, ওটা হয়ে গেল এটিপি। বুঝা গেল তো? তো যখন তুমি কাজ করছো এই এটিপিটাই আবার ভেঙে যাচ্ছে, এটিপিটা ভেঙে গেলে আবার এডিপি ফসফেটই তুমি পাবা, আর ওর মধ্যে যা এনার্জি ছিল এনার্জিটা রিলিজ হলো। এটা দিয়ে লেখা আছে ফর ইউজ ইন সেলস। এবার ক্লিয়ার হলো তো? এখানে এবার একটু ইজি করে দেওয়া আছে। এটা এখান থেকে এত অবধি থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। আচ্ছা, এই এইবার চলে আসো স্যার, আমাদের এটিপির মধ্যে কতটা এনার্জি স্টোর হয়? এই যে দেখো এখানে লেখা আছে দ্য এনার্জি ইকুইভ্যালেন্ট টু 30.5 কিলোজুল পার মোল ইজ রিলিজড ইন দিস প্রসেস। একটা এটিপি থেকে 30.5 কিলোজুল পার মোল এতটা এনার্জি রিলিজ হয়। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, দেখো মনে করো তুমি মনে করো হাঁটা চলা করছো, ভাবো এটা তোমার লেগ, ভাবো এটা তোমার লেগ। এবার মনে করো এটা হচ্ছে লেগের মাসল, ভাবো এগুলো হচ্ছে লেগের মাসল, এটা হচ্ছে লেগের মাসল। তাহলে এবার তোমার এটিপির মধ্যে কিছু এনার্জি তুমি স্টোর করে রেখেছো, বললাম ধরো 30 কিলো জুল তুমি এনার্জি স্টোর করে রেখেছো। এবার যখন তুমি হাঁটা চলা করছো বা যে কোনো কাজ করছো, মাসল যখন কাজ করছে বা নার্ভ যখন কোনো কাজ করছে, এই এনার্জি গুলো মাসেলে চলে যাবে। ইয়েস অর নো? তার মানে মাসল এই এনার্জি গুলোকে অ্যাবজর্ব করে কাজগুলো করছে। এনার্জিকে কি করে করছে? অ্যাবজর্ব করে করছে। আর এনার্জি অ্যাবজর্ব হওয়া এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এন্ডোথার্মিক। তার মানে তোমার বডির ভিতরে যত কাজ হচ্ছে যেগুলোতে এনার্জি লাগে, এনার্জি অ্যাবজর্ব হয়, সবই এন্ডোথার্মিক। সাচ অ্যাজ, আগে দেখে নাও, সাচ অ্যাজ এই যে যেমন মাসেলের এক্সাম্পল দিলাম, কন্ট্রাকশন অফ মাসেল বলো এনার্জি খায়, কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস বলো ব্রেন যে কাজ করে নার্ভ দিয়ে, সেখানেও এনার্জি খায়। তারপরে হচ্ছে তোমার বডিতে যদি প্রোটিন তৈরি হয়, সিনথেসিস অফ প্রোটিন, ওখানেও এনার্জি খায়। এ মেনি আদার অ্যাক্টিভিটিস, সবই এগুলো কি? এগুলো সবই আমি কি বললাম কি ধরনের প্রসেস? এগুলো সবই হচ্ছে কোথায় গেল? হ্যাঁ, এগুলো সবই কি? এন্ডোথার্মিক রিঅ্যাকশনস। কি পারবা তো? তাহলে এইটার ব্র্যাকেট করাটা একটু ট্রিকি। ব্র্যাকেটটা এখান থেকে শুরু করো, কিন্তু গোটাটা পড়তে হবে না। The energy released by ATP is used to carry out all the endothermic reaction taking place in the cell। তারপরে কন্টিনিউ করবা এখান থেকে, এখান থেকে এই যে লাইক কন্ট্রাকশন অফ মাসল, কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, সিনথেসিস অফ প্রোটিন এন্ড মেনি আদার অ্যাক্টিভিটিস রিলেটেড টু দ্য ফাংশনিং অফ সেল। আচ্ছা দাঁড়া, এটা সেল পর্যন্তই করে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এই যে সেল পর্যন্ত, এখান থেকে এত অবধি আর লাগবে না, কিন্তু বুঝা গেল তো জিনিসটা? যে কোনো কাজ যেটাতে এনার্জি খায়, তোমার পড়াশোনার সময় আহ তোমার এনার্জি খাচ্ছে ব্রেন, হাঁটা চলার সময় মাসেল এনার্জি খাচ্ছে, সবই কিন্তু এগুলা এন্ডোথার্মিক, কারণ এগুলোতে এনার্জি অ্যাবজর্ব হয়। ওটাই এক্সোথার্মিক। আচ্ছা, এবার চলে আসি এই যে অ্যান ইম্পর্টেন্ট ডিসকাশনে। এখন আমি যেটা বলছি মন দিয়ে শোনো, অ্যান ইম্পর্টেন্ট ডিসকাশনে যে পয়েন্ট গুলো, এগুলো এখন কিছু বুঝতে হবে না, এগুলো শুধু মার্কিং করে দাগাও, পরে বুঝবা। প্রথমে চলে আসো হচ্ছে
গ্লুকোজ হচ্ছে C6H12O6, ইট ইজ এ 6 কার্বন অ্যাটম কম্পাউন্ড। গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6, তার মানে ওর মধ্যে কটা কার্বন আছে? 6টা কার্বন, ওটাই বলা আছে। 2 নাম্বার হচ্ছে the oxidation of glucose, এখান থেকে ব্র্যাকেট করো, the oxidation of glucose to pyruvic acid or pyruvate is called glycolysis। তারপরে এটাও লাগবে, it occurs in the cytoplasm of a cell and not in mitochondria। এটা এখন বুঝতে হবে না, এটা একটু পরেই বুঝে যাওয়া। তারপরে 3 নাম্বার, pyruvic acid, pyruvic acid is a 3 carbon atom compound, it is also called pyruvate। এটা হচ্ছে ওর ডায়াগ্রাম, পাইরুভেটের ডায়াগ্রাম। পাইরুভেটের ফর্মুলা লিখে রাখো, C3H4O3, এটা হচ্ছে পাইরুভেটের ফর্মুলা। এখন এগুলা কিচ্ছু বুঝতে হবে না, একটু পরেই বুঝে যাবা, হ্যাঁ। তারপরে 4 নাম্বার তোমরা দাগা হচ্ছে এখান থেকে, if oxygen is present in the cell then pyruvate is completely oxidized to carbon dioxide and water and a lot of energy is produced in the form of ATP। এখান থেকে এত অবধি। আর if however oxygen is not present in the cells, pyruvate is converted to either ethanol and carbon dioxide or lactic acid depending on whether such a process is taking place in a plant cell or an animal cell। এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। তারপরে হচ্ছে 5 নাম্বার, ল্যাকটিক অ্যাসিড ইজ অলসো 3 কার্বন কম্পাউন্ড। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের ডায়াগ্রাম, ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে C3H6O3। ডান। তাহলে এবার চলে আসি টাইপস অফ রেসপিরেশন, এগুলো এখন কিছু বুঝতে হবে না, এখনই বুঝে যাবা। টাইপস অফ রেসপিরেশন, দেখো, ধরে নাও তুমি গ্লুকোজকে, ভাঙছো, ভেঙে তুমি কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার আর এনার্জি রিলিজ হচ্ছে, আর এটাতে অক্সিজেন লাগছে। অক্সিজেনকে আমরা এয়ারও বলতে পারি, তার মানে এয়ার যদি লাগে তাহলে অ্যারোবিক রেসপিরেশন, এয়ার থেকে অ্যারোবিক, তাহলে কি রেসপিরেশন? অ্যারোবিক রেসপিরেশন। আর এবার মনে করো তুমি গ্লুকোজকে ভাঙছো, একটু নিচে করে দিই, তুমি মনে করো গ্লুকোজকে ভেঙে তুমি এনার্জি রিলিজ করছো, কিন্তু কোনো অক্সিজেন এখানে লাগছে না। কি বললাম? কোনো অক্সিজেন লাগছে না। তাহলে গ্লুকোজ থেকে দুটা জিনিস তৈরি হতে পারে, এখানে যেমন কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হয়েছে, আইদার তৈরি হতে পারে ইথানল আর কার্বন ডাই অক্সাইড আর এনার্জি, অর তৈরি হতে পারে ল্যাকটিক অ্যাসিড আর এনার্জি। বুঝা গেল? কিন্তু ইন বোথ কেসে অক্সিজেন লাগছে না। অক্সিজেন মানে এয়ার বলে দিচ্ছি, তার মানে নো এয়ার। নো কে বলে অ্যান, আর এয়ার কে বলে অ্যারোবিক, তার মানে অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। কি বোঝা গেল? তাহলে রেসপিরেশন আর অফ টু টাইপস, অ্যারোবিক রেসপিরেশন আর একটা কি বললাম, অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশনে অক্সিজেন লাগে, আর অ্যানারোবিক রেসপিরেশনে অক্সিজেন লাগে না। অ্যারোবিক রেসপিরেশনে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হয়, অ্যানারোবিক রেসপিরেশনে আইদার ইথানল আর কার্বন ডাই অক্সাইড অর কি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। পারবা তো? এটুকুনির মধ্যে কোনো কোয়েশ্চেন? ডান। তাহলে এবার আমরা অ্যারোবিক রেসপিরেশনটাকে এবার ব্রেকডাউন করব বড় করে, তাহলে আগে একটু মার্কিং গুলো করে নাও। প্রথমে অ্যারোবিক রেসপিরেশনের ডেফিনেশনটা মার্ক করো,
দ্য রেসপিরেশন হুইচ ইউজেস অক্সিজেন ইজ কল্ড অ্যারোবিক রেসপিরেশন। ব্যাস, এখন পর্যন্ত এইটুকুনি জানার লাগবে, এবারটা আমি বলবো। দাও, তাহলে অ্যারোবিক রেসপিরেশনকে এবার আমরা ব্রেকডাউন করি, চলো। উম, ঠিক আছে, দেখো, আমি আহ এটাকে ওই ব্যাচে যেভাবে করিয়েছি এই ব্যাচে একটু অন্যরকম ভাবে করছি, এটা ভালো ভার্সন। একটা লিখে দিচ্ছি অ্যারোবিক, আর আরেকটা লিখে দিচ্ছি অ্যানারোবিক। অ্যানারোবিকটা পরে আরো ক্লাসিফাই করব। অ্যানারোবিক, প্রথমে দেখো অ্যারোবিক। মনে করো তোমার এইটা মনে করো সেল। অ্যারোবিকটা এইখানে একটু মাঝখানে করে দিই, হ্যাঁ। ভাবো এটা হচ্ছে আমাদের সেল, ভাবো এটা হচ্ছে আমাদের সেল। সেলের মধ্যে একটা সেল অর্গানেল আছে, আমরা জানি মাইটোকন্ড্রিয়া। ইয়েস অর নো? আরেকটি জায়গা লাগবে এইদিকে, সর। সেলের মধ্যে একটা সেল অর্গানেল আছে যেটা নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ইনার ওয়ালটা এরকম ফোল্ডেড হয়, মনে পড়ছে ক্লাস 9-এর পড়া? এই ফোল্ডস গুলোকে বলে ক্রিস্টি, মনে পড়লো? এইগুলো হচ্ছে এরকম ফোল্ডেড হয়। আর ক্রিস্টির মধ্যে এরকম ছোট ছোট এনজাইম লেগে থাকে। এনজাইম গুলোর নাম কে বলতে পারবে বলো তো দেখি? এরকম এনজাইম থাকে, এনজাইম গুলোর নাম ছিল F1 পার্টিকল। ঠিক আছে, এটা কি আঁকালাম? এটা আঁকালাম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলে? পাওয়ার হাউস অফ দা সেল। আর এইটা হচ্ছে গোটা সেলটা। তাহলে মাইটোকন্ড্রিয়ার চারিদিকে যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটাকে কি বলবো বলো তো? ফ্লুইডটাকে কি বলবো? সাইটোপ্লাজম। এইটুকুনি আগে আমরা করে নিলাম, সেলের স্ট্রাকচারটা একটু ড্র করে নিলাম। ঠিক, এবার তুমি মনে করো খাবার খেলা, ফুড, তোমার ইয়ের মধ্যে, সেলের মধ্যে গ্লুকোজ ঢুকলো। গ্লুকোজ মানে হচ্ছে তোমার C6H12O6 ঢুকলো। আবার ওই দিক থেকে অক্সিজেনও ঢুকছে। ভাবো এটা অক্সিজেন না, আগে অক্সিজেন না, অক্সিজেন পরে। এবার কি হবে যে এই গ্লুকোজটা পাইরুভেটে কনভার্ট হবে। গ্লুকোজটা কিসে কনভার্ট হবে? পাইরুভেট, পাইরুভেটে কনভার্ট হবে। পাইরুভেটে কনভার্ট হওয়াকে বলা হয় গ্লাইকোলাইসিস। কি বলে? গ্লাইকোলাইসিস। আর ওটা কি দিয়ে হবে? এটা এনজাইম দিয়ে হবে, এটা এনজাইম দিয়ে হবে। এটুকুনি ক্লিয়ার? আগে কি বললাম বলো? সেলের মধ্যে যে গ্লুকোজটা ঢুকলো, ওই গ্লুকোজটা গ্লাইকোলাইসিস প্রসেসে এনজাইম দিয়ে কিসে কনভার্ট হলো? পাইরুভেট আর পাইরুভিক অ্যাসিডও বলে। এবার এই পাইরুভেটটা ঢুকবে মাইটোকন্ড্রিয়াতে। এই পাইরুভেটটা কোথায় ঢুকলো? মাইটোকন্ড্রিয়াতে ঢুকলো। এইবার অক্সিজেন আসলো। এইবার মনে করো অক্সিজেন ঢুকলো সেলে, সেলের সাইটোপ্লাজম থেকে অক্সিজেন ঢুকে গেল তোমার মাইটোকন্ড্রিয়াতে। তাহলে এবার অক্সিজেন দিয়ে পাইরুভেটটা ব্রেক হবে। ব্রেক হলেই এইবার তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হবে। আর পাইরুভেটের মধ্যে যত এনার্জি ছিল সেই এনার্জিটা রিলিজ হবে, সেই এনার্জিটা রিলিজ হবে। এই এনার্জিটাকে, এই যে F1 পার্টিকেল যে বললাম, F1 পার্টিকেল কি করবে? এবার এডিপি, এই যে শিখালাম এখনই, এডিপি আর ফসফেট থেকে কি বানাবে? এটিপি বানাবে। আর তখনই এই এনার্জিটা এটিপির মধ্যে কি হয়ে যাবে? স্টোর হয়ে যাবে। সেকেন্ড যে স্টেপটা বললাম, এই যে সেকেন্ড স্টেপটা যে বললাম, এই সেকেন্ড স্টেপটার নাম হচ্ছে ক্রেবস সাইকেল।
সেকেন্ড স্টেপটার নাম কি? ক্রেবস সাইকেল। তাহলে অক্সিজেন দিয়ে, এই যে মনে রাখো, অক্সিজেন দিয়ে রেসপিরেশন দুটা স্টেপে হচ্ছে। এইটা 1 নাম্বার স্টেপ, এই যে এইটা হয়ে গেল তোমার 1 নাম্বার স্টেপ, আর এইটা হয়ে গেল তোমার 2 নাম্বার স্টেপ। 1 নাম্বার স্টেপের নাম কি বললাম? গ্লাইকোলাইসিস। 2 নাম্বার স্টেপের নাম কি বললাম? ক্রেবস সাইকেল। 1 নাম্বার স্টেপ কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমে। 2 নাম্বার স্টেপ কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়াতে। 1 নাম্বার স্টেপে মানে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ কিসে কনভার্ট হয়? পাইরুভেটে। 2 নাম্বার স্টেপে পাইরুভেটটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢোকার পরে ওটা ব্রেকডাউন হয়ে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারে কনভার্ট হয়, আর এনার্জিটা রিলিজ হয়। ওই এনার্জিটা এডিপি আর ফসফেট দিয়ে মানে ওটার মধ্যে বাইন্ড করে এটিপি বানিয়ে স্টোর করে নেয়। কি পারবা তো জিনিসটা? এটা রিপিট করতে হবে। হুম। তাহলে দেখো, তুমি খাবার খেলা, গ্লুকোজ, গ্লুকোজটাকে আমরা কোথায়, এটার নাম কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কিসে কনভার্ট করছি? পাইরুভেট। এই প্রসেসটার নাম কি? গ্লাইকোলাইসিস। এটার জন্য কি লাগে? শুধু এনজাইম লাগে, অক্সিজেন লাগে না। এবার এই পাইরুভেটটা কোথায় ঢুকে গেল? মাইটোকন্ড্রিয়া। তারপরে পাইরুভেটটা কি দিয়ে ব্রেক হচ্ছে? অক্সিজেন দিয়ে ব্রেক হচ্ছে। ব্রেক হয়ে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জি রিলিজ হচ্ছে। এগুলোকে তো আমরা বাইরে বের করে দিব, কার্বন ডাই অক্সাইডকে তো বাইরে বের করে দিব, কিন্তু এনার্জিটাই তারপরে এডিপি আর একটা ফসফেট লাগিয়ে এটিপির মধ্যেই ওই এনার্জিটা স্টোর করে দিচ্ছি। এই সেকেন্ড স্টেপটার নাম কি বললাম? ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল। কি পারবা তো? তাহলে এবার দুটা স্টেপে কিন্তু অ্যারোবিক রেসপিরেশন হয়, গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেল। গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, ক্রেবস সাইকেল হয় মাইটোকন্ড্রিয়াতে, মনে রাখবা কিন্তু। আর একটা জিনিস আমি মিস করে গেছি, একটা গ্লুকোজ দুটা পাইরুভেটে কনভার্ট হয়, ঠিক আছে? একটা গ্লুকোজ কটা পাইরুভেটে কনভার্ট হয়? দুটা। আর এই দুটা পাইরুভেট যখন 6টা অক্সিজেন লাগবে, তখন 6টা কার্বন ডাই অক্সাইড আর 6টা ওয়াটার তৈরি হয়। আচ্ছা, এইবারে এই যে এনার্জিটা যে তৈরি হলো, এই এনার্জিটা এটিপির মধ্যে যে স্টোর হবে, কটা এটিপি লাগবে স্যার? মনে রাখবা 38টা এটিপি লাগবে। কটা? 38টা এটিপি লাগবে। আচ্ছা, তাহলে অ্যারোবিক রেসপিরেশনের দুটা স্টেপ দেখে নাও। অ্যারোবিক রেসপিরেশনের দুটা স্টেপ আমি, তোমরা এখান থেকে ব্র্যাকেট করো। এই যে ইন অ্যারোবিক রেসপিরেশন, এখান থেকে এই যে এত অবধি মাঝখানের এটা তুমি নিজেও বানায় লিখতে পারবা। আসল জিনিস হচ্ছে এটা। দেখো তো, আমি প্রথমে কি বললাম একটু মিলাই নাও। গ্লুকোজটা সাইটোপ্লাজমে পাইরুভেটে কনভার্ট হচ্ছে। কটা পাইরুভেট? এই যে নিচে দুটা। প্রসেসটার নাম কি? গ্লাইকোলাইসিস। পাইরুভেটটা তারপরে কোথায় চলে যাচ্ছে? মাইটোকন্ড্রিয়া। ওখানে পাইরুভেটটা কি দিয়ে ব্রেক হচ্ছে? অক্সিজেন। ব্রেক হওয়ার পরে 6টা কার্বন ডাই অক্সাইড, 6টা ওয়াটার তৈরি হচ্ছে। আর এনার্জিটা যে রিলিজ হচ্ছে, ওই এনার্জিটা কটা এটিপির মধ্যে স্টোর হচ্ছে? 38টা। প্রসেসটার নাম কি? ক্রেবস সাইকেল। সব বলে দিয়েছি, পারবা তো? তাহলে এটা এখান থেকে এত অবধি থার্ড ব্র্যাকেটের মধ্যে করে দাও। তাহলে তোমার হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনের মেন সাইট কি বলবা? মাইটোকন্ড্রিয়া। এই যে এই লাইনটা, মাইটোকন্ড্রিয়া আর দ্য সাইটস অফ অ্যারোবিক রেসপিরেশন ইন সেলস, এই লাইনটা লাগবে। আচ্ছা, অ্যারোবিক রেসপিরেশন হয়ে গেলে, অ্যারোবিক রেসপিরেশন কারা কারা করে? সব হায়ার অর্গানিজম এন্ড প্ল্যান্টসরা করে। মোস্ট অফ দ্য লিভিং অর্গানিজমস, যেমন মানুষ করে, ডগ করে, ক্যাট, লায়ন, এলিফ্যান্ট, কাউ, বাফেলো, গোট, ডিয়ার, ফ্রগ, ফিশ, সব মানে যত বড় বড় অর্গানিজম যেগুলোকে আমরা দেখতে পাই, আর সব প্ল্যান্টরাও করে। এরা সবাই এগুলা এক্সাম্পল দিয়ে রাখলাম। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে নেক্সট কি বলবো? অ্যানারোবিক রেসপিরেশন। নেক্সট চলে আসো হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। এবার অ্যানারোবিক রেসপিরেশনটা কিভাবে বুঝতে হবে? অ্যারোবিকটা সোজা ছিল, হ্যাঁ, অ্যারোবিকটা সোজা। এই যে চলে আসো এইদিকে, দেখো অ্যারোবিকটা সোজা। এবার অ্যানারোবিক। অ্যানারোবিক কারা করে? যাদের মাইটোকন্ড্রিয়া নেই, যেমন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ইউক্যারিওট না প্রোক্যারিওট? ক্লাস 9 এর পড়া।
প্রোক্যারিওটসদের মাইটোকন্ড্রিয়া থাকে না। এছাড়া ব্যাকটেরিয়া ছাড়া ইস্টের মধ্যেও হয়, আবার অনেক সময় আমাদের হিউম্যানের মাসেল অ্যানিমালের মাসেলের মধ্যেও হয়। তাহলে জিনিসটাকে এইভাবে দেখো, প্রথমে আমি ইস্ট বা ব্যাকটেরিয়ার মধ্যে কিভাবে হয় সেইটা বুঝাচ্ছি। মনে করো এটা একটা ব্যাকটেরিয়া, মনে করো এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মধ্যে ওই যে গ্লুকোজ ঢুকলো, ব্যাকটেরিয়াটা খাবার খেলো গ্লুকোজ, গ্লুকোজের ফর্মুলা হচ্ছে, লিখে দিই আমি, C6H12O6। এবার ওর তো মাইটোকন্ড্রিয়া নাই, শুধু কি আছে, সাইটোপ্লাজম, তাই তো? তাহলে প্রথমে কি হবে, এটা পাইরুভেটে কনভার্ট হবে, ওই একই রকম পাইরুভেটে কনভার্ট হলো। প্রসেসটার নাম কি, গ্লাইকোলাইসিস, শুনছো তো? এবার কি হবে, ওদের তো মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে পাইরুভেটটা সাইটোপ্লাজমের মধ্যেই ব্রেক হবে। আর যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, তাই অক্সিজেনও ওদের লাগে না, অক্সিজেন ছাড়াই ওরা পাইরুভেটকে ব্রেক করে। হ্যাঁ, পাইরুভেট কিন্তু দুটাই হবে, কিন্তু যেহেতু এখানে অক্সিজেন ইউজ হচ্ছে না, তাই পাইরুভেটটা এই আগের মতো কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারে কনভার্ট হয় না, তার বদলে ইথানলে কনভার্ট হয়। ইথানল হচ্ছে একটা অ্যালকোহল, ইথানল আর কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়। আর ওর মধ্যে যে এনার্জিটা রিলিজ হয়, ওই এনার্জিটা এটিপির মধ্যে স্টোর হয়ে যায়। ওই এনার্জিটা কিসের মধ্যে স্টোর হয়, এটিপির মধ্যে স্টোর হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে ইথানলের ফর্মুলা হচ্ছে C2H5OH। কি বললাম, C2H5OH। গ্লুকোজের ফর্মুলা জানো, C6H12O6, একই না? তাহলে এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ডিং আছে, এদিকে দেখছো তো, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ডিং আছে। কিন্তু যখন ইথানল তৈরি হলো, কার্বন আর হাইড্রোজেন দেখো এখনো লেগে আছে, ইয়েস অর নো? তার মানে গ্লুকোজটা পুরোপুরি ভাঙছে না, গ্লুকোজটা পার্শিয়ালি ভাঙছে। পার্শিয়ালি ভাঙার জন্য গোটা এনার্জিটা রিলিজ হয় না, তাই অত বেশি এটিপি লাগে না, মাত্র দুটা এটিপি লাগে। কটা এটিপি লাগে, দুটা এটিপি লাগে। কিন্তু আগেরটাতে দেখো, এই যে এইখানটাতে দেখো, এইখানে এইটা হচ্ছে তোমার গ্লুকোজ, এই যে এটা গ্লুকোজ, আলটিমেটলি এটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড আর, তাহলে আহ, যেটা বলছিলাম যে, হ্যাঁ, কাট হয়ে গেছে। তাহলে যেটা বলছিলাম যে এইখানে দেখো তো, এটা তোমার গ্লুকোজ, এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে, ইয়েস অর নো? কিন্তু এখানে তৈরি কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। দেখো তো এখানে কার্বন আর হাইড্রোজেন সেপারেট হয়ে গেল কিনা, এখানে যেমন একসাথে আছে, কার্বন আর হাইড্রোজেন যেমন একসাথে আছে, এখানে তো দেখো কার্বন কার্বন ডাই অক্সাইড হয়ে গেল, হাইড্রোজেন ওয়াটার হয়ে গেল, ইয়েস অর নো? তার মানে এখানে কমপ্লিটলি ব্রেক হচ্ছে। এখানে কি বললাম, কমপ্লিটলি ব্রেক হচ্ছে। কমপ্লিটলি ব্রেক হওয়ার জন্য অনেক বেশি এনার্জি তৈরি হচ্ছে, সেটাকে স্টোর করার জন্য অনেক বেশি এটিপি লাগে। কটা এটিপি লাগে, 38টা এটিপি লাগে। কারণ এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সবগুলো বন্ডিং ভেঙে যাচ্ছে। কিন্তু তোমাকে এখানে কি শিখালাম, যখন অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে, যখন অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে, এটা হচ্ছে তোমার গ্লুকোজ, এইটা হচ্ছে তোমার ইথানল। দেখো তো, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যত বন্ডিং ছিল, ইথানলের মধ্যে কি এখনো বন্ডিং গুলো আছে, ইয়েস অর নো? কার্বন আর হাইড্রোজেন এখনো লেগে আছে, তার মানে সবগুলো ভাঙেনি। তার মানে এখানে পার্শিয়ালি ব্রেকডাউন হচ্ছে, কি বললাম, পার্শিয়ালি ব্রেকডাউন হচ্ছে, পুরোটা ভাঙছে না, সবগুলো ভাঙছে না বন্ড। তাই এখানে অত বেশি এনার্জি রিলিজ হয় না, লেস এনার্জি রিলিজ হয়। তাই এখানে কটা এটিপি লাগে, মাত্র দুটা মাত্র এটিপি লাগে এনার্জি স্টোর করার জন্য। এটা বুঝতে পারছো তো? এবার চলে আসি হচ্ছে, এটা করে ব্যাকটেরিয়া, ইস্ট এটা করে। এবার আমাদের মাসলে কিভাবে হয়, দেখো, ভাবো এটা হচ্ছে আমাদের মাসল, কার্ডিয়া, আমাদের হচ্ছে
স্কেলিটাল মাসেল, মনে পড়ছে ক্লাস 9-এ টিস্যু পড়িয়েছিলাম, সিলিন্ড্রিক্যাল হয়, এরকম লাইট ব্যান্ড আর ডার্ক ব্যান্ড থাকে, মনে পড়লো? ওরকম হচ্ছে মাসেল, হাত আর পায়ের মাসেল। তো মনে করো তুমি এখন খুব ভিগোরাস এক্সারসাইজ করছো, মনে করো সিট আপ করছো বা রানিং করছো, ভিগোরাস এক্সারসাইজ করছো। এবার ভিগোরাস এক্সারসাইজ করার জন্য তোমার মাসেলে যতটা অক্সিজেন সাপ্লাই দরকার ততটা অক্সিজেন সাপ্লাই হচ্ছে না। কি বোঝা গেল তো? ভিগোরাস এক্সারসাইজ করার জন্য যতটা অক্সিজেন দরকার, যেই রেটে তুমি ব্রিদিং ইন করছো সেই রেটে অক্সিজেন মনে করো মাসেলে সাপ্লাই হচ্ছে না, তখন মাসেল অক্সিজেন ছাড়াই রেসপিরেশন শুরু করবে। ও বলে যে ধুর, তোর অক্সিজেন আমার লাগবে না। তো কি হচ্ছে এখানে, এইখানে গ্লুকোজ C6H12O6, এটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে, ব্যাপারটা হচ্ছে সাইটোপ্লাজম। তো প্রথমে ওটা কিসে কনভার্ট হবে? পাইরুভেটে কনভার্ট হবে, হ্যাঁ কি না? কটা পাইরুভেট তৈরি হবে? দুটা। আর প্রসেসটার নাম কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। কিন্তু এবার তো অক্সিজেন পাচ্ছে না, মানে যতটা ওর অক্সিজেন দরকার অতটা অক্সিজেনও পাচ্ছে না, তাই ও সাইটোপ্লাজমের মধ্যেই পাইরুভেটকে ব্রেক করতে শুরু করে দিবে। ব্রেক করলে কি তৈরি হবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। কি তৈরি হবে? মাসেলের মধ্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে আর একটু এনার্জি রিলিজ হবে। এবার ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা কি? ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে C3, লিখিয়েছি C3H6O3, হ্যাঁ কি না? দেখো তো এখানে গ্লুকোজের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের বন্ড ল্যাকটিক অ্যাসিডের মধ্যে কি পুরোপুরি ভেঙে যাচ্ছে? দেখো তো কার্বন আর হাইড্রোজেন এখনো লেগে আছে, ইয়েস অর নো? তাহলে এখানেও কমপ্লিট ব্রেক হলো না পার্শিয়ালি ব্রেক হলো? পার্শিয়াল ব্রেকডাউন হলো। পার্শিয়ালি ব্রেকডাউন হলে কি অত বেশি এনার্জি তৈরি হবে? না। তার মানে অল্প এনার্জি তৈরি হবে, আর অল্প এনার্জিকে স্টোর করার জন্য মাত্র কটা এটিপি লাগবে? মাত্র দুটা এটিপি লাগবে। কি বোঝা গেল জিনিসটা? কোনো কিছু রিপিট করতে হবে লাগবে না তো? তাহলে এবার দেখার বিষয়, স্যার, ইস্ট, ব্যাকটেরিয়া, এদের গ্লাইকোলাইসিসও হচ্ছে সাইটোপ্লাজমে, আর সেকেন্ড স্টেপটাও কোথায় হয়? সাইটোপ্লাজমেই হয়, কারণ ওদের মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে পরের স্টেপটাও কিন্তু সাইটোপ্লাজমেই হয়। মাসলের মধ্যে গ্লাইকোলাইসিস তো সাইটোপ্লাজমেই হচ্ছে, গ্লাইকোলাইসিস তো সাইটোপ্লাজমেই হচ্ছে, কিন্তু পাইরুভেট থেকে যখন ল্যাকটিক অ্যাসিড হচ্ছে ওই পরের স্টেপটাও কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমেই হচ্ছে। দেখার বিষয় কিন্তু এই জিনিসগুলো। এইবার বলো তো, এই তিন ধরনের যে রেসপিরেশন পড়লাম, এই তিন ধরনের রেসপিরেশনে কোন স্টেপটা তিনটাতেই কমন? কোন স্টেপটা তিনটাতেই আছে বলো তো? গ্লাইকোলাইসিস। এখানেও গ্লাইকোলাইসিস হচ্ছে, এখানেও গ্লাইকোলাইসিস হচ্ছে, এখানেও গ্লাইকোলাইসিস হচ্ছে। এই ধরনের অফবিট কোশ্চেন গুলোই পরীক্ষায় দেয়। হুইচ স্টেপ অফ রেসপিরেশন ইজ কমন ইন বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন? কোনটা? গ্লাইকোলাইসিস। সবগুলোতে গ্লাইকোলাইসিসই কমন। 2 নম্বর কোশ্চেন দিবে যে ইন অ্যারোবিক রেসপিরেশন গ্লাইকোলাইসিস কোথায় হয়, আর সেকেন্ড স্টেপ মানে ক্রেব সাইকেল কোথায় হয়? গ্লাইকোলাইসিস হয় কোথায়? সাইটোপ্লাজমে। ক্রেব সাইকেল কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। তারপরে কোশ্চেন কি দিবে যে ইন অ্যানারোবিক রেসপিরেশন, ধরো আহ, যেখানে ইথানল তৈরি হচ্ছে, ফার্স্ট স্টেপ কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। সেকেন্ড স্টেপও কোথায় হয়? সাইটোপ্লাজমে। মাসলের মধ্যে যখন হচ্ছে তখন গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে। সেকেন্ড স্টেপটা ল্যাকটিক অ্যাসিডও কোথায় তৈরি হয়? সাইটোপ্লাজমেই তৈরি হয়। এগুলো কোশ্চেন কিন্তু তোমাদেরকে দিবে পরীক্ষার সময়। কি পারবা তো? আচ্ছা, তারপরে তোমাকে আর কি কোশ্চেন দিতে পারে যে ইন অ্যারোবিক রেসপিরেশন হোয়াই দেয়ার আর অনলি 2 ATP মলিকিউলস আর ফর্ম? কারণ এখানে পার্শিয়ালি ব্রেকডাউন হচ্ছে গ্লুকোজের, ইয়েস অর নো? পার্শিয়াল ব্রেকডাউন হওয়ার জন্য এনার্জিটা পুরোপুরি বেরোচ্ছে না, লেস এনার্জি বেরোচ্ছে, আর লেস এনার্জিকে স্টোর করার জন্য কম এটিপি লাগবে, মানে দুটা এটিপি লাগবে। পারবা তো এগুলো কোশ্চেন? আচ্ছা, তা এবার চলে আসি একটা ইম্পর্টেন্ট ডিসকাশনে। আচ্ছা, প্রথমে মার্কিং গুলো করে নাও, অ্যানারোবিক রেসপিরেশনের মার্কিং গুলো আমরা করে নিই ফটাফট।
অ্যানারোবিক রেসপিরেশন। তাহলে যেই রেসপিরেশনে অক্সিজেনের দরকার পড়ে না, দ্য রেসপিরেশন হুইচ টেক প্লেস উইদাউট অক্সিজেন ইজ কল্ড অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশনের আরেকটা নাম ফার্মেন্টেশন। এই যে আরেকটা নাম কি বললাম, ফার্মেন্টেশন, এটাও মনে রেখো। আচ্ছা, এবার অ্যানারোবিক রেসপিরেশনের প্রথম যেটা ব্যাকটেরিয়া বা ইস্টের মধ্যে যেটা হয়, এই যে এটা, এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। আচ্ছা, ব্যাকটেরিয়া বা ইস্টের মধ্যে যখন ফার্মেন্টেশন হয়, এদিকে তাকাও, দেখো গ্লুকোজ কটা ছিল, একটা। কোথায় গ্লাইকোলাইসিস হচ্ছে, সাইটোপ্লাজমে। পাইরুভেট তৈরি হচ্ছে কটা, দুটা। এখানে কি অক্সিজেন লাগে কি লাগে না লেখা আছে, এই অ্যাবসেন্স, তার মানে অক্সিজেন লাগে না। কি তৈরি হচ্ছে, ইথানল আর কার্বন ডাই অক্সাইড। আর যে এনার্জিটা তৈরি হলো, এনার্জিটা কম এনার্জি, তাই ওটাকে স্টোর করার জন্য কটা এটিপি লাগবে, দুটা। হয়ে গেল। আচ্ছা, এই এবার এইখান থেকে একটা আন্ডারলাইন করে দাও খালি, যারা এগুলো করে তাদের অক্সিজেন লাগে না। এই যে the organisms which obtain energy by anaerobic respiration can live without oxygen of air। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে আমাদের মাসেলের মধ্যে যেটা হচ্ছে, মাসেলের মধ্যে যেটা হচ্ছে ওটা এখান থেকে করো, এই যে এখান থেকে, এখান থেকে। when anaerobic respiration takes place in human muscle, কখন হয়, ডিউরিং ভিগারাস ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ কি না। দাঁড়াও, এটা এখান থেকে না করে এক কাজ করো, এখান থেকে করো, মানে আগের পেজের এখান থেকে করো। এই যে অ্যানারোবিক রেসপিরেশন কখন হয় বললাম, ভিগোরাস ফিজিক্যাল এক্সারসাইজের সময় হয়, তখন মাসল অত বেশি অক্সিজেন পাচ্ছে না। তাহলে স্টেপটা একবার দেখে নাও। একটা গ্লুকোজ এই যে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভেটে কনভার্ট হচ্ছে, কয়টা পাইরুভেট, দুটা। তারপরে এটা সাইটোপ্লাজমেই হবে, এখানে নিচে সাইটোপ্লাজম লিখে রাখো, নিচে সাইটোপ্লাজম লিখে রাখো, এখানে অক্সিজেন ছাড়াই, দেখো ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। না না, কাটতে হবে না, তার নিচে সাইটোপ্লাজম লিখে রাখো, তাহলেই হবে। তারপরে তাহলে কটা ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, দুটা। আর যতটা এনার্জি তৈরি হচ্ছে এটা খুবই কম, তাই এটাকে স্টোর করার জন্য মাত্র কটা এটিপি লাগবে, দুটা এটিপি লাগবে। তাহলে এখানে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। আচ্ছা, ওপরে একটু মডিফিকেশন করতে হবে, একটু উপরে চলে আসো, এখানেও তোমরা সাইটোপ্লাজম লিখে দাও, এখানেও তোমরা সাইটোপ্লাজম লিখে দাও ইস্টের নিচে, কারণ এটাও সাইটোপ্লাজমেই হয়। আর এই ইথানল তৈরি হওয়ার প্রসেসটার নাম লিখে রাখো অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যানারোবিক রেসপিরেশনের আর একটা নাম ফার্মেন্টেশন। যদি অ্যালকোহল তৈরি হয় তাহলে অ্যালকোহলিক ফার্মেন্টেশন। আর যদি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এই যে পরেরটাতে চলে আসো, যদি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তাহলে বলে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এখানে লিখে রাখো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, লিখে রাখলাম জিনিসটা, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। এবার এই দিকে আবার চলে আসো, এইখানে আবার চলে আসো। ধরে নাও তোমার মাসলে এরকম অ্যানারোবিক রেসপিরেশন হতে হতে ল্যাকটিক অ্যাসিড জমতেই আছে, জমতেই আছে, জমতেই আছে। তাহলে কিছুক্ষণ এক্সারসাইজ করার পরে তোমার মাসলটা ক্র্যাম্প হয়ে যাবে, মাসলটা আঁকড়ে ধরবে। আর তারপরে রেস্ট যখন নিবা, মাসল গুলো কেমন কামড়ে কামড়ে ধরে, কেমন ব্যথা ব্যথা করে, নাকি না। ওটাই ল্যাকটিক অ্যাসিড জমার জন্য, ল্যাকটিক অ্যাসিড জমার জন্য এটাকে বলে মাসল ক্র্যাম্প। বুঝা গেল? তাহলে স্যার এই মাসল ক্র্যাম্প থেকে আমরা কিভাবে রিলিফ পাবো? ল্যাকটিক অ্যাসিডের জন্য কি হয় বললাম, মাসল ক্র্যাম্প হবে। মাসল ক্র্যাম্প হচ্ছে, আচ্ছা ভালো কথা। তো এটা থেকে রিলিফ কি করে পাবো? যদি তুমি এই জায়গাটাকে মাসাজ করো, এই জায়গাটাতে যদি মাসাজ করো, আর যদি তুমি একটু হট ওয়াটার বাথ দাও, মানে একটু গরম জল দিয়ে একটু ধুয়ে দিলা, হট ওয়াটার বাথ,
শুনছো তো? তাহলে কি হয়, এই জায়গাটাতে ব্লাড ফ্লো বেড়ে যায়, তোমার মাসেলে কি বেড়ে যাবে? ব্লাড ফ্লো বেড়ে যাবে। ব্লাড ফ্লো বেড়ে গেলে মাসেলের মধ্যে অক্সিজেন সাপ্লাইও বেড়ে যায়। বুঝা গেল তো? অক্সিজেন আবার কি করে, ল্যাকটিক অ্যাসিডকে ভেঙে দিয়ে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারে কনভার্ট করে দেয়। তাহলে আর ল্যাকটিক অ্যাসিড আর থাকলো না, ইয়েস অর নো? তাহলে তোমার মাসেল ক্র্যাম্পটাও রিলিফ হয়ে যায়। কি পারবা? মাসেল ক্র্যাম্প থেকে কিভাবে রিলিফ হয়? মাসাজ অর হট ওয়াটার বাথ দিলে কি বেড়ে যাবে? ব্লাড ফ্লো। ব্লাড ফ্লো বেড়ে গেলে মাসেলে কি বাড়বে? অক্সিজেন। অক্সিজেন বাড়লে অক্সিজেন ল্যাকটিক অ্যাসিডকে ভেঙে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারে কনভার্ট করে দিবে, ল্যাকটিক অ্যাসিড সব শেষ হয়ে যাবে, তোমার মাসেল ক্র্যাম্প থেকেও তুমি রিলিফ পেয়ে যাবে। পারবা এটুকুনি? তাহলে চলে আসো এবার মাসেল ক্র্যাম্প। মাসেল ক্র্যাম্প হচ্ছে, এই যে এখান থেকে মার্ক করো, দুইটা ডেফিনেশন আছে, এখান থেকে একটা মার্ক করো। দ্য সাডেন বিল্ড আপ অফ ল্যাকটিক অ্যাসিড ইন আওয়ার মাসেল ডিউরিং ভিগোরাস ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান কজ মাসেল ক্র্যাম্প। তারপরে এখান থেকে একটা ব্র্যাকেট করো, দ্য অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড ইন মাসেলস কজেস মাসেল ক্র্যাম্প। এখান থেকে এত অবধি। আর মাসেল ক্র্যাম্পকে রিলিফ করার রেমিডি, এই যে এখান থেকে ব্র্যাকেট করো, এই যে উই ক্যান গেট রিলিফ। দেখো আমি কি বললাম, কি কি করতে হবে, আইদার কি করতে হবে, তোমার হচ্ছে হট ওয়াটার বাথ অর মাসাজ দিলে কি ইমপ্রুভ হবে? ব্লাড ফ্লো। ব্লাড ফ্লো বেড়ে গেলে কি বেড়ে যাবে? অক্সিজেন। অক্সিজেন তারপরে ব্রেক করে দেয় কাকে? ল্যাকটিক অ্যাসিডকে। কিসে ব্রেক করে দেয়? কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটারে ব্রেক করে দেয়, আর তুমি মাসেল ক্র্যাম্প থেকে রিলিফ পাও। এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। হয়ে গেল? ডান? পারবা? এই যে এই ছবিটা দিয়ে কোয়েশ্চেন দিবে যে আ চিতা ইজ চেজিং এ ডিয়ার, হোয়াট ফিজিওলজিক্যাল চেঞ্জেস আর অকারিং ইন দা মাসল অফ চিতা। তাহলে চিতাটা ভিগোরাস ফিজিক্যাল এক্সারসাইজ করছে, তাহলে ওর মাসলে কি বিল্ড আপ হবে? ল্যাকটিক অ্যাসিড বিল্ড আপ হবে, আর ওর মাসল ক্র্যাম্প হয়ে যাবে। কি পারবা তো? এই ধরনের কোয়েশ্চেন গুলো দিলে হয়ে গেল। আচ্ছা, তাহলে অ্যানারোবিক রেসপিরেশন যদি ইস্টের মধ্যে হয় তাহলে ইথানল তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর যদি আমাদের মাসলে হয় তাহলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই দুটাকে টিক দিয়ে দাও। এবার চলে আসো অ্যারোবিক রেসপিরেশন আর অ্যানারোবিক রেসপিরেশনের ডিফারেন্সেস। অ্যারোবিক রেসপিরেশনে অক্সিজেন লাগে, অ্যানারোবিক রেসপিরেশনে অক্সিজেন লাগে না, অ্যাবসেন্স অফ অক্সিজেন। অ্যারোবিক রেসপিরেশনে এই যে দেখো কি লেখা আছে, কমপ্লিট ব্রেকডাউন অফ ফুড। আমি বললাম না কার্বন আর হাইড্রোজেনের সবগুলো বন্ড এখানে ভেঙে যায়, ইয়েস অর নো? কিন্তু এখানে পার্শিয়াল ব্রেকডাউন, মানে কার্বন আর হাইড্রোজেনের বন্ডগুলো সব ভাঙে না। সব বন্ড ভাঙে না, কিছু ভাঙে কিছু ভাঙে না। তাই দেখো 4 নম্বরে কি লেখা আছে, যে এখানে অনেক বেশি এনার্জি তৈরি হয়, কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনে অনেক কম এনার্জি তৈরি হয়, মাচ লেস এনার্জি। আচ্ছা, নেক্সট কি বললাম, যে অ্যারোবিক রেসপিরেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, আর অ্যানারোবিক রেসপিরেশনের এন্ড প্রোডাক্ট যদি ইস্টের মধ্যে হয় তাহলে ইথানল আর কার্বন ডাই অক্সাইড, আর যদি আমাদের মাসলে হয় তাহলে ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এবার চলে আসো দ্য ব্রেকডাউন অফ পাইরুভেট টু গিভ কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার, মানে সেকেন্ড স্টেপটা অ্যারোবিক রেসপিরেশনের সেকেন্ড স্টেপ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। আচ্ছা, চলে আসো রেসপিরেশন ইন প্ল্যান্টস। সবার আগে তোমাদেরকে বুঝতে হবে প্ল্যান্টের রেসপিরেশন আর অ্যানিমালের রেসপিরেশনের মধ্যে ডিফারেন্স কি। ভাবো আমি এটা হচ্ছে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম আঁকালাম। এইখানে আছে মনে করো, এইখানে মনে করো ব্রেন আছে, এইখানে মনে করো হার্ট আছে,
এইখানে মনে করো স্টমাক আছে, এইখানে মনে করো হাতের মাসেল আছে, সব আছে। তাহলে দেখো, আর এইখানে আমি একটা প্ল্যান্ট ড্র করছি। ভাবো এটা স্টেম, এটা ভাবো রুট, এটা ভাবো লিফ, সব এরকম করে দিলাম। এবার দেখো, আমরা নাক দিয়ে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেনটা লাংসে যাচ্ছে, ইয়েস অর নো? অক্সিজেনটা লাংসে গেল। এবার এই অক্সিজেনটা ব্লাড দিয়ে তোমার ব্রেনে যাবে, তোমার হার্টে যাবে, তোমার স্টমাকে যাবে, তোমার মাসেলে যাবে, ইয়েস অর নো? প্রত্যেকটা জায়গায় রেসপিরেশন হবে। তার মানে প্রত্যেক জায়গায় কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, হার্টেও তৈরি হবে, স্টমাকেও তৈরি হবে, ব্রেনেও তৈরি হবে, তোমার মাসেলেও কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এই কার্বন ডাই অক্সাইড সব আবার লাংসে আসবে, হ্যাঁ কি না? আবার সব এগুলো লাংসে আসছে, সব আবার লাংসে আসছে। লাংস এগুলোকে আবার কি ব্রিদিং আউট করে বাইরে বের করে দিচ্ছে। তার মানে আমাদের গোটা বডিতে রেসপিরেশনটা অ্যাজ এ সিঙ্গেল ইউনিট হিসাবে হয়। কি বললাম? সিঙ্গেল ইউনিট হিসাবে হয়। মানে এমন না যে ব্রেন অক্সিজেনের জন্য ব্রেনের নিজস্ব লাংস আছে, বা হার্ট নিজে অন্যভাবে নিচ্ছে, বা তোমার মাসল স্কিন দিয়ে অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড বের করছে না। সবার জন্য কি একটাই অর্গান, কি ওটার নাম? লাংস। লাংস অক্সিজেন নিচ্ছে, ব্লাড দিয়ে সব অর্গানে পাঠাচ্ছে, সব অর্গানে রেসপিরেশন হচ্ছে। যত কার্বন ডাই অক্সাইড তৈরি হলো সব লাংসে আসছে, লাংস ওটাকে ব্রিদিং আউট করে বের করে দিচ্ছে। তার মানে আমাদের গোটা বডিতে অ্যাজ এ সিঙ্গেল ইউনিট রেসপিরেশন হয়। কিন্তু প্ল্যান্টে, বোঝো ব্যাপারটা, লিফের মধ্যে ইন্ডিভিজুয়ালি অক্সিজেন ঢুকবে, কার্বন ডাই অক্সাইড বেরোবে। স্টেমের মধ্যে ইন্ডিভিজুয়ালি অক্সিজেন ঢুকবে, কার্বন ডাই অক্সাইড বেরোবে। রুটের মধ্যে ইন্ডিভিজুয়ালি অক্সিজেন ঢুকবে, কার্বন ডাই অক্সাইড বেরোবে। কি বোঝা গেল ব্যাপারটা? তার মানে এখানে সিঙ্গেল ইউনিটে হয় না, এখানে ইন্ডিভিজুয়ালি হয়। কি বললাম? এখানে ইন্ডিভিজুয়ালি রেসপিরেশনটা হয়। জিনিসটা হচ্ছে এইরকম। এমন না যে লিফ যেই অক্সিজেনটা নিল সেই অক্সিজেনটা স্টেমে সাপ্লাই হবে, ওটা হয় না। বা স্টেম যে অক্সিজেনটা নিল ওটা এখন একটু রুটে সাপ্লাই দিয়ে দিই, ওরকম হয় না। বা রুট যে অক্সিজেন নিল ওটা একটু স্টেমে সাপ্লাই দিয়ে দিই, ওগুলা হয় না। স্টেম, রুটে আলাদা রেসপিরেশন হবে, স্টেমে আলাদাভাবে রেসপিরেশন হবে, আর লিফে আলাদাভাবে রেসপিরেশন মানে হবে, মানে ইন্ডিভিজুয়ালি রেসপিরেশন হবে। কি বোঝা গেল তো জিনিসটা? এটা কিন্তু তোমার অ্যানিমাল আর প্ল্যান্টের রেসপিরেশনের বড় একটা ডিফারেন্স। আর এই ডিফারেন্সটা এখান থেকে মার্ক করো, ডিফারেন্সটা এখান থেকে মার্ক করো। এই যে the respiration in plants and animals differ from in animals in three parts. এক নাম্বার, এইদিকে দেখো, প্ল্যান্টের রুট, স্টেম, লিফ কি বলা আছে? ইন্ডিভিজুয়ালি রেসপিরেশন করে। কিন্তু আমাদের বডি কি বললাম, অ্যাজ এ সিঙ্গেল ইউনিট রেসপিরেশন করে। দুই নাম্বার বললাম, প্ল্যান্টের যখন রেসপিরেশন হয়, এমন না যে রুটের রুটের অক্সিজেন স্টেমে ট্রান্সপোর্ট হচ্ছে বা স্টেমের অক্সিজেন লিফে ট্রান্সপোর্ট হচ্ছে, হয় না অত, হলেও খুবই কম। দেখো লেখা আছে লিটিল ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস ফ্রম ওয়ান পার্ট টু আনাদার পার্ট। কিন্তু আমাদের ক্ষেত্রে কি, লাংস আসে, লাংস থেকে ব্রেনে যায়, মাসেলে যায়, গোটা বডিতে যায়, মানে কি আমাদের ক্ষেত্রে লং ডিস্টেন্স কভার করে। আর তিন নাম্বার হচ্ছে, প্ল্যান্টে রেসপিরেশন হয় অনেক স্লো রেটে। কেন? কারণ প্ল্যান্ট লোকোমোশন করে না, হাঁটা চলা করে না। প্ল্যান্ট কি করে না? লোকোমোশন, অত হাঁটা চলা অত কিছু করে না, শিকার করে না, কিছুই করে না, হান্টিং ফান্টিং কিছুই করে না। সেই জন্য ওদের ওদের অক্সিজেন রিকোয়ারমেন্টও কম, এনার্জি রিকোয়ারমেন্টও কম, তাই অনেক স্লো রেটে হয়। কিন্তু একটা অ্যানিমাল হাঁটা চলা করে, হান্টিং করে, রিপ্রোডাকশন করে, অনেক কিছু করে, হ্যাঁ কি না? সেই জন্য অ্যানিমালের রেসপিরেশন অনেক কি রেটে হয়? ফাস্টার রেটে হয়। তাই এই তিনটা ডিফারেন্স হচ্ছে অ্যানিমাল আর প্ল্যান্টের রেসপিরেশনের ডিফারেন্স। এটা হয়ে গেল। নেক্সট চলে আসো হচ্ছে, তাহলে
যেটা দিয়েই করুক, এইদিকে শোনো, রুটের মধ্যে হোক, চাই স্টেমের মধ্যে হোক, আর চাই তোমার হচ্ছে লিফের মধ্যে রেসপিরেশন হোক, যেখানেই হোক একটাই প্রসেস, প্রসেসটার নাম কি? ডিফিউশন। তো যেহেতু প্ল্যান্টের অনেক লার্জ সারফেস এরিয়া হয়, প্ল্যান্টের এরিয়াটা যেহেতু অনেক বড় হয়, তাই প্ল্যান্টের ডিফিউশন প্রসেস দিয়ে করলেই হবে। ওদের লাংসের দরকার পড়ে না, নো লাংস বা কোনো রেসপিরেটরি অর্গানের দরকার পড়ে না ওদের, যেহেতু ওদের সারফেসটা অনেক বেশি, ওরা বডির স্কিন দিয়েই অক্সিজেন নিতে আর কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারে। হুম, ওই তো স্টোমাটা স্কিনের মধ্যেই তো থাকে, প্ল্যান্টের লিফের স্কিনের মধ্যে। তাহলে এবার চলে আসো রুটের রেসপিরেশন, স্টেমের রেসপিরেশন আর লিফের রেসপিরেশন ইন্ডিভিজুয়ালি। প্রথমে চলে আসি রুটের রেসপিরেশন। দেখো, প্ল্যান্ট যদি রুট দিয়ে রেসপিরেশন করে, এই যে ভাবো এটা হচ্ছে রুট, রুটের মধ্যে এরকম হেয়ার লাইক স্ট্রাকচার থাকে, যে হেয়ার লাইক স্ট্রাকচার গুলোর নাম কি বলতো? রুট হেয়ার, একই না? এবার ভাবো এগুলো হচ্ছে সয়েল পার্টিকলস, ভাবো এগুলো হচ্ছে সয়েল পার্টিকলস। এবার সয়েল পার্টিকেলের মাঝে মাঝে যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপের মধ্যে এয়ার থাকে, মানে অক্সিজেন থাকে। এই অক্সিজেনকেই প্ল্যান্ট ডিফিউশন প্রসেসে রুট হেয়ার দিয়ে নেয়, আর ডিফিউশন প্রসেসেই কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দেয়। কি বোঝা গেল তো জিনিসটা? এইটাই, ব্যাস এইটুকুনি। কিন্তু স্যার, যদি খুব বৃষ্টি হয়, কথাটা বুঝলা? যদি খুব, কি বললাম, বৃষ্টি হয়, তাহলে মাটির মধ্যে জল ঢুকে যায় কিনা? তাহলে তো এই মাছে জল ঢুকে যাবে, হ্যাঁ কি না? জল ঢুকে গেলে কি আর এয়ারটা এখানে থাকবে? এয়ারটা এখান থেকে এক্সপেল হয়ে যাবে, এয়ারটা বের হয়ে যাবে। তাহলে রুট কি আর অক্সিজেন পাবে বলো তো? রুট অক্সিজেন কিন্তু আর পাবে না। তাহলে অক্সিজেন যদি না পায়, তাহলে অ্যারোবিক রেসপিরেশন করবে না অ্যানারোবিক? অ্যানারোবিক রেসপিরেশন করবে। আর অ্যানারোবিক রেসপিরেশন করলে রুটের মধ্যে অ্যালকোহল তৈরি হতে থাকে, আর অ্যালকোহলটা রুটের রুটের জন্য টক্সিক। তখন রুটটা পচে গিয়ে গাছটা মরে যাবে। কি পারবা জিনিসটা? এই দুটা জিনিস কিন্তু, এই দুটা কোয়েশ্চেন কিন্তু আসবে। এক নাম্বার, যদি রুট দিয়ে কিভাবে করে, এই যে এয়ার ইজ প্রেজেন্ট ইন বিটুইন দা পার্টিকলস অফ সয়েল, ওই যে সয়েলের পার্টিকেলের মাঝে মাঝে যে এয়ার থাকে, সেই এয়ারটাকে ওরা ডিফিউশন প্রসেসে নেয়। কি দিয়ে নেয়? রুট হেয়ার দিয়ে নেয়। তাহলে এটা তোমরা এখান থেকে এই যে প্রসেস অফ ডিফিউশন পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করে দাও, এই যে তোমার হচ্ছে এত অবধি। আচ্ছা, কিন্তু যদি জল জমে যায়, তাহলে কি হবে? এই যে চলে আসো এখান থেকে, এই যে এখান থেকে ইট হ্যাজ বিন থেকে, এই যে যদি ওয়াটার লকড হয়ে যায়, মানে যদি জল জমে যায়, তাহলে কি বললাম, সমস্ত এয়ার কি হয়ে যায়? এক্সপেল হয়ে যায়। এক্সপেল হলে অক্সিজেন পাবে না, অক্সিজেন না পেলে কোন রেসপিরেশন করবে জানো? অ্যানারোবিক রেসপিরেশন করবে। অ্যানারোবিক রেসপিরেশন করলে ওর রুটে কি তৈরি হবে? অ্যালকোহল। অ্যালকোহল তো টক্সিক, তাই প্ল্যান্টটা কি হয়ে যাবে? মারা যাবে। এই যে এখান থেকে এত অবধি। আচ্ছা, এবার চলে আসো স্টেম। স্টেম দিয়ে কি করে করে? তোমরা যখন একটা উডি স্টেম দেখো, একটা উডি স্টেম, উডি গাছ, গাছের ছালের মধ্যে এরকম ক্র্যাক থাকে, দেখেছো? ইয়েস অর নো বলো। গাছের ছালের মধ্যে এরকম ক্র্যাক ক্র্যাক থাকে, এই ক্র্যাক গুলোকে বলে হচ্ছে লেন্টিসেলস। ক্র্যাক ক্র্যাক গুলোকে কি বলে? লেন্টিসেলস। এই লেন্টিসেলস দিয়ে ওরা অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে, মানে স্টেমের মধ্যে ইন্ডিভিজুয়ালি ওরা রেসপিরেশন করে। এই যে এটা হচ্ছে একটা লেন্টিসেলের ছবি, এই যে মাঝখানের ছবিটা এইটা, এখানে দেখো গাছের ছালটা মাঝখান থেকে রাপচার হয়ে এই জায়গাটা একটা ফুটো মতো হয়ে গেছে, এখান দিয়ে অক্সিজেন নিবে, কার্বন ডাই অক্সাইড ছাড়বে। স্যার, এটা তো বুঝলাম উডি স্টেম, কিন্তু নন উডি স্টেম তাদের কি হয়? মনে করো একটা পামকিন গাছ, মিষ্টি কুমড়া গাছ, একটা পামকিন গাছ, হ্যাঁ, তো এই পামকিন গাছের তো নন উড স্টেম, ওদের তো লেন্টিসেল থাকে না। তাহলে ওদের কি থাকে বলতো? ঠিক পাতার মতো, লিফের মতো গার্ড সেল দিয়ে ঘেরা, কি বলতো? গার্ড সেল দিয়ে ঘেরা এই টাইনি পোরকে কি বলে? স্টোমাটা। তো নন উডি প্ল্যান্ট হলে স্টোমাটা দিয়ে করবে। কিরকম প্ল্যান্ট?
নন উডি প্ল্যান্ট হলে স্টোমাটা দিয়ে করবে, আর উডি স্টেম যদি হয় তাহলে কি দিয়ে করবে, লেন্টিসেলস দিয়ে করবে। তাহলে দুটোই তোমরা একটু ব্র্যাকেট করে দাও, দুটোই ব্র্যাকেট করে দাও। যদি নন উডি হয় তাহলে এখান থেকে ব্র্যাকেট করো দ্য স্টেমস অফ হার্বেসিয়াস প্ল্যান্ট, হার্বেসিয়াসের ওপরে নন উডি কথাটা লিখে রাখো। তাহলে ওরা কি দিয়ে করবে, স্টোমাটা দিয়ে করবে, স্টোমাটা। এটা তোমরা এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও, স্টোমাটা পর্যন্ত, এই যে এই স্টোমাটা পর্যন্ত। আর যদি উডি স্টেম হয়, এই যে উডি স্টেম যদি হয় তাহলে কি দিয়ে করবে বললাম যেন, লেন্টিসেলস। তাহলে এখান থেকে এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও, হয়ে গেল। এবার লিফের মধ্যে, লিফের মধ্যে তো আমরা সবাই জানি, লিফের মধ্যে এরকম গার্ড সেল দিয়ে ঘেরা টাইনি টাইনি পোর থাকে, যে পোর গুলোকে কি বলে, স্টোমাটা। তাহলে এটা আমার আশা করি বোঝানোর কিছু নেই, স্টোমাটা আমি ফটোসিনথেসিসের সময়ও বুঝিয়েছি। তাহলে লিফেরটা তোমরা মার্ক করে রাখো, এই যে এখান থেকে এত অবধি। কোন প্রসেস, ডিফিউশন প্রসেস, কিন্তু সবগুলোই ডিফিউশন প্রসেস। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে, এইবার একটা জিনিস এইদিকে তাকাও, কেউ কিছু দাগানোর দরকার নেই, আগে দেখো। ডে টাইমে, দিনের বেলা গাছ ফটোসিনথেসিসও করে, তার সাথে সাথে রেসপিরেশনও করে। কিন্তু রাত্রিবেলা, রাত্রিবেলা তোমার এই যে রেসপিরেশন ইন লিভস অকার ডিউরিং ডে টাইম অ্যাজ ওয়েল অ্যাজ নাইট, কিন্তু ফটোসিনথেসিস শুধু কখন হয়, দিনের বেলা হয়। তাহলে স্যার নেট গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কিরকম হয় একটু হিসাব দাও। তাহলে নেট গ্যাসিয়াস এক্সচেঞ্জটা বোঝার জন্য এইভাবে জিনিসটাকে দেখো তাড়াতাড়ি। মনে করো এটা একটা গাছ, এইটা হচ্ছে একটা লিফ, এরকম। আমি লিফের হাফ পার্টকে আমি ডে টাইমে দেখাচ্ছি, আর হাফ পার্টকে আমি নাইট টাইমে দেখাচ্ছি। বোঝো জিনিসটা, হ্যাঁ। তাহলে ডে টাইমে তো ফটোসিনথেসিস করবে, মানে কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার দিয়ে গ্লুকোজ বানাবে, C6H12O6 প্লাস অক্সিজেন বানাবে, হ্যাঁ কি না। তাহলে দিনের বেলা ফটোসিনথেসিস হচ্ছে। আচ্ছা, দিনের বেলা কি গাছের এনার্জির দরকার নেই, ইয়েস অর নো বলো, আছে। তার মানে দিনের বেলা রেসপিরেশনও করবে কিনা, রেসপিরেশনে আবার ওই গ্লুকোজটাই, এই যে এই গ্লুকোজটাই C6H12O6 অক্সিজেন দিয়ে ব্রেকডাউন হয়ে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার আর এনার্জি বানাবে, হ্যাঁ কি না, এটিপি লিখে দিলাম। এবার দেখো তো, বলো তো একটা জিনিস, ফটোসিনথেসিসের জন্য যে কার্বন ডাই অক্সাইড লাগে, ওটা রেসপিরেশনে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো ওখান থেকেই নিতে পারে না, নিতে পারে তো ভিতরে ভিতরে। তার মানে দিনের বেলা কার্বন ডাই অক্সাইড লেস রিলিজ করে। কি বললাম, দিনের বেলা কার্বন ডাই অক্সাইড লেস রিলিজ করে, কারণ রেসপিরেশনে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হলো ওটা ফটোসিনথেসিসে ইউজ হয়ে যাচ্ছে। তাই দিনের বেলা এই যে ফটোসিনথেসিসে যে অক্সিজেন তৈরি হচ্ছে ওটাকে বেশি ছাড়ে, মোর রিলিজ, মোর রিলিজ। এটা বোঝা গেল তো ব্যাপারটা। কিন্তু রাত্রিবেলা কি আর ফটোসিনথেসিস করে বলো, না। রাত্রিবেলা কি করে, শুধু রেসপিরেশন করে। রেসপিরেশনে C6H12O6 প্লাস অক্সিজেন দিয়ে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এটিপি তৈরি হচ্ছে। কিন্তু এই কার্বন ডাই অক্সাইডটা কি আর ফটোসিনথেসিসে ইউজ হবে, কারণ রাত্রিবেলা তো ফটোসিনথেসিস হচ্ছেই না। তাই রাত্রিবেলা ওরা অক্সিজেনও বেশি নিবে, মোর, টেক মোর, আর কার্বন ডাই অক্সাইডটা তাহলে কি করবে, ছেড়ে দিবে। তার মানে রিলিজও মোর, রিলিজও মোর, হ্যাঁ কি না। কথাটা বুঝতে পারলা তো, কনসেপ্টটা ধরতে পারলা তো জিনিসটা, নাকি রিপিট করব, রিপিট করি। দিনের বেলা ফটোসিনথেসিসও হচ্ছে, পাশাপাশি রেসপিরেশনও হচ্ছে, হ্যাঁ কি না। ফটোসিনথেসিসে কার্বন ডাই অক্সাইড লাগে, আর রেসপিরেশনে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা যেটা রেসপিরেশনে তৈরি হলো ওটাই ফটোসিনথেসিসে ইউজ করতে পারে।
তাহলে কার্বন ডাই অক্সাইড অত বেশি বার করতে হয় না। তাহলে কি বেশি বের করবে? অক্সিজেনটা বেশি বের করবে। বোঝা গেল এইটুকুনি? কিন্তু রাত্রিবেলা তো ফটোসিনথেসিস হয় না, শুধু রেসপিরেশন হয়। তার মানে ওখানে অক্সিজেন লাগবে। অক্সিজেন কোথা থেকে নিবে? এয়ার থেকে নিবে, তাই টেক মোর অক্সিজেন। আর যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হলো ওটা তো আর ফটোসিনথেসিসে ইউজ করতে পারছে না, কারণ রাত্রিবেলা হয় না। তাই কার্বন ডাই অক্সাইডটাকে কি করবে? রাত্রিবেলা ছেড়ে দিবে, তাই রিলিজ মোড। বোঝা গেল এবার ব্যাপারটা? তাহলে এইটাই দেখো, এখানে মোটের উপরে কথা হচ্ছে। মোটের উপরে এটাই কথা। এই যে দেখো, ডিউরিং ডে টাইম, দেখো মার্কিংটা কিভাবে করছি। দ্য নেট গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন লিভ ডিউরিং ডে টাইম, অক্সিজেন ডিফিউজ আউট, কার্বন ডাই অক্সাইড ডিফিউজ ইন। কার্বন ডাই অক্সাইড কে বেশি নেয়, অক্সিজেন ছাড়ে বেশি। কিন্তু রাত্রিবেলা কি হয়? অক্সিজেন নেয় বেশি, নেয় দুটা অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে। এখান থেকে এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। এখান থেকে শুরু। এই যে ইট শুড বি নোটেড দ্যাট, এখান থেকে এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। আর এত অবধি পড়া দেওয়া থাকলো, হ্যাঁ।